এখন ছাড়। না, আর একটু থাকি। রাতে যত খুশি জড়িয়ে ধরবো, এখন ছাড়ো। সত্যি তো? বাবা, 3 সত্যি বলেই মায়ের কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিলাম। আমি এত কিছু শুনতে চাই না। আমার বেবি চাই তো চাই। তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। না, আমার বেবি চাই। আপনি আমাকে জড়িয়ে ধরে না ঘুমালে আমি কিন্তু চিৎকার করব আর সবাইকে ডেকে বলবো আপনি আমায় বকেছেন, সাথে মেরেছেন। মায়ের মুখ থেকে এমন কথা শুনে অনেকটাই অবাক হলাম। পিচ্ছিটা বলে কি এইসব? কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলুন। কি বলবো? থাক, কিছু বলতে হবে না, আমার অনেক ঘুম পাচ্ছে। আসেন ঘুমিয়ে পড়ি। তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমাও, আমাকে আসতে বলছো কেন? বললাম না আমার একা ঘুমাতে ভয় করে, তাই আপনাকে জড়িয়ে ধরে ঘুমাবো। আমিও তো বললাম তোমার সাথে আমার এক বিছানায় থাকা সম্ভব নয়। আমি কিন্তু এখন সত্যি সত্যি চিৎকার করব, বলে দিলাম। করো, তাতে আমার কি? আম্মু! আরে আরে, কি করছো? আম্মুকে ডাকছো কেন? আমি আম্মুকে বলবো আপনি আমায় অনেক বকেছেন আর মেরেছেন। কিন্তু আমি কখন এসব বললাম? করেননি, কিন্তু আমি বানিয়ে বানিয়ে বলবো। কিছু বলতে যাবো তার আগেই রুমের বাইরে থেকে আম্মু ডাকাটাকি শুরু করে দিলেন। এই রে, মনে হয় মায়া চিৎকার আম্মু শুনে ফেলেছে। এখন কি হবে? কি হয়েছে বৌমা, এইভাবে চিৎকার করছো কেন? দরজা খোলো। সাথে সাথে মায়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজাটা খুলে আম্মুকে গিয়ে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আরে কি হয়েছে মামুনি, এভাবে কান্না করছো কেন? এই বান্দরটা কি তোমায় কিছু বলেছে? আম্মু, উনি খুব পচা। ওনাকে বললাম আমার একা ঘুমোতে ভয় করে, কিন্তু উনি নাকি আমার সাথে ঘুমাবেন না। এসব আমি কি শুনছি? মায়া যা বলছে তা কি সত্যি? না মানে মানে আসলে মায়া এখন তোর বউ, বাহিরের কোনো মেয়ে নয়। তাই এখন থেকে তোদের একসাথেই ঘুমাতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আরেকবার যদি মায়া তোর নামে কোনো বিচার দেয় তাহলে তোর খবর আছে। যাও মামুনি, এখন ঘুমিয়ে পড়ো। আর ও যদি তোমার কোনো কথা অমান্য করে তাহলে আমায় বলবা, দেখবা ওর কি হাল করি। আচ্ছা আম্মু। তারপরে আম্মু চলে গেলেন আর মায়া এসে আমার সামনে দাঁড়ালো। শোনেন নাই আম্মু কি বলে গেছে? আসুন, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। কি আর করার, অবশেষে আর উপায় না পেয়ে পিচ্চিটার সাথে গিয়ে ঘুমাতেই হলো। আমার বালিশে মাথা দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর মায়াও চলে আসলো, কিন্তু বালিশে না শুয়ে আমার বুকে এসে শুয়ে পড়লো। আরে আরে, কি করছো এইসব? কি করছি? কি করছি মানে? তুমি বালিশে না শুয়ে আমার বুকে কেন শুয়ে আছো, তাও আমায় জড়িয়ে ধরে? কাউকে জড়িয়ে ধরে না ঘুমালে আমার ঘুম আসে না, তাই আপনাকে জড়িয়ে ধরেছি। তো বাড়িতে কাকে জড়িয়ে ধরে ঘুমাতে? আম্মুকে। এইখানে আর এইসব চলবে না, নিজের বালিশে গিয়ে ঘুমাও, যাও। হাট। আরে কি হয়েছে, কান্না করছো কেন? আপনি অনেক পচা। আপনি আমায় ধমক দিয়ে কথা বললেন কেন? জানেন না কেউ আমাকে ধমক দিলে আমি ভয় পাই। আরে বোন, কান্না থামা প্লিজ, নাহলে আম্মু আবার চলে আসবেন তো। আরে এখন কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? আপনি আমায় বোন বললেন কেন? নিজের বউকে কি কেউ বোন বলে? আমি আম্মুকে বলে দিব আপনি আমায় বোন বলেছেন। হায় আল্লাহ, এ কোন মেয়ের সাথে বিয়ে দিলে আমায়? এই মেয়েটা দেখছি কিছুই বোঝে না। প্লিজ আম্মুকে এই কথা বলো না, ওইটা তো আমি ভুল করে বলে ফেলেছি, আর কখনো এটা বলবো না, প্রমিস। তবু আম্মুকে কিছু বলো না প্লিজ। আসলে আমি আম্মুকে খুব ভয় পাই, তাই ওনার সব কথা সবসময় মেনে চলি। আচ্ছা বলবো না, তবে আমি এখন জড়িয়ে ধরে ঘুমোতে হবে। আর সকালবেলা উঠে যেন আপনার বুকে আমি নিজেকে পাই, না হলে কিন্তু আমি আম্মুকে বলে দিব। আচ্ছা, তোমাকে জড়িয়ে ধরেই ঘুমাও, তবুও তুমি আমাকে কিছু বলো না প্লিজ। ওকে, বলবো না। এবার আমাকে শক্ত করে জড়িয়ে ধরুন। তারপর বাধ্য হয়ে মায়াকে জড়িয়ে ধরে ঘুমাতেই হলো। মায়াও আমার শরীরের উপর তার একটা পা তুলে রেখেছে আর এক হাত দিয়ে আমি জড়িয়ে ধরে আছে। এমন ভাবে শুয়ে আছে যেন আমি তার কুল বালিশ। শুরুতে কি হচ্ছে আপনারা তো হয়তো কেউই বুঝতে পারছেন না, তাহলে চলুন একটু বুঝিয়ে বলি। আর তার আগে আমার পরিচয় পর্বটা শেষ করে নিই। আমি তামিম, মা বাবার একমাত্র সন্তান। পড়াশোনা শেষ করে এবার বাবার অফিস দেখাশোনা করছি। আমার আসল বাড়ি দিরাই, সুনামগঞ্জ জেলায়। বাকিরা গল্পেই জানতে পারবেন। আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম তার নাম মায়া। আর একদিক থেকে আমার বউ হয়। কম হলেও মায়া আমার চেয়ে 5 বছরের ছোট। নিজের চেয়ে 5 বছরের ছোট মেয়েকে কেন বিয়ে করলাম এটাই ভাবছেন, তাই তো? আচ্ছা চলুন আপনাদের একটু বুঝিয়ে বলি। বিয়ের জন্য বাসা থেকে আম্মু অনেক আগে থেকে চাপ দিচ্ছিলেন, কিন্তু নানান রকম অজুহাত দিয়ে বিয়ের থেকে অনেক আগেই বেঁচে গিয়েছিলাম। কিন্তু এইবার আর সেটা হলো না। আজ দুপুরবেলা অফিসে বসে বসে কাজ করছি, এমন সময় আম্মুর ফোন আসলো। হ্যাঁ আম্মু বলো। তুই তাড়াতাড়ি করে বাসায় আয়। আরে এখন তো আমি অফিসে, বাসায় আসবো কি করে? সেটা তোর আব্বু দেখে নিবে, তুই এক্ষুনি বাসায় আয়। কিন্তু কেন? তোকে আমি প্রশ্ন করতে বলিনি, বাসায় আসতে বলেছি, শুনিস নাই? আচ্ছা আমি আসছি বলেই ফোনটা কেটে দিলাম। তারপর ম্যানেজারকে বলে অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলাম। আমাদের একটা নিজেদের পার্সোনাল গাড়িও আছে,
গাড়ি থেকে নেমে বাসায় ঢুকে সোজা আম্মুর রুমে চলে এলাম। এখন বলো কিসের জন্য মা আসতে বলেছে? তুই আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, তারপর বলছি। আচ্ছা বেশ। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার নিচে চলে আসলাম। এসে দেখি আম্মু রেডি হয়ে বসে আছেন। বুঝলাম না এই সময় আমার আম্মুর কি হলো যে রেডি হয়ে বসে আছেন? এবার বলো। গাড়ি বের কর, আমরা তোর শিলা আন্টির বাড়িতে যাব। মানে এই সময় আমার বাসায় কেন? তোকে গাড়ি বের করতে বলছি না? গাড়ি বের করাই আছে, তুমি আসো। তারপর আম্মুকে সাথে নিয়ে গাড়ির কাছে চলে আসলাম। এসে আম্মু গাড়িতে গিয়ে উঠে পড়লেন। আমি আর কথা না বাড়িয়ে চুপচাপ গাড়িতে উঠে গাড়ি চালাতে লাগলাম। আমাদের বাসা থেকে ওনার বাড়ি বেশি দূরে নয়। গাড়ি নিয়ে ওনার বাসায় যেতে 30 মিনিট মতো সময় লাগে। কিছুক্ষণ পর শিলা আন্টিদের বাসার সামনে এসে পড়লাম। এরপর আম্মু গাড়ি থেকে নেমে আমারও নামতে বললেন। আমিও ওনার কথা মতো চুপচাপ গাড়ি থেকে নেমে পড়লাম। তারপর আম্মু আমার হাত ধরে ভিতরে যেতে লাগলেন। বাসার ভিতর ঢুকতে কোথা থেকে জানি শিলা আন্টি এসে আমাকে জড়িয়ে ধরলেন। এরপর দুজন একে অন্যের সাথে কুশল বিনিময় করতে লাগলেন। কেমন আছিস? এই তো ভালো, তুই? আমিও ভালোই আছি। তা তোর ছেলেটা কই, দেখছি না তো। এই তো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। জামাই তো দেখছি বেশ বড় হয়ে গেছে। হুম। শিলা আন্টির মুখ থেকে জামাই কথাটা শুনে অনেকটা লজ্জা পেলাম, সাথে একটু অবাকও হলাম। হঠাৎ উনি আমায় জামাই কেন বললেন? আরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভিতরে আয়। চল বাবা, আয়। আম্মু আর আন্টি ভিতরে চলে গেলেন আর আমি ওইখানে একটা সোফায় গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর আম্মু আমার কাছে আসলেন হাতে একটা পাঞ্জাবি নিয়ে। আমার সাথে আয়। বলেই আমার হাত ধরে একটা রুমে নিয়ে আসলেন। কি হলো, এইখানে কেন নিয়ে আসলো? নে, এই পাঞ্জাবিটা পরে নে। এটা তো বিয়ের পোশাক। আজ আমার বিয়ে নাকি যে পরবো? হুম। কি এইসব কি বলছো? আমার বিয়ে মানে কি? হ্যাঁ হ্যাঁ, আজ তোর বিয়ে, তাও শিলার মেয়ের সাথে। হোয়াট মানে কি? ওই পিচ্চিটার সাথে আমার বিয়ে, অথচ আমি নিজে জানি না। তোর এত কিছু জানা লাগবে না, তাড়াতাড়ি এই পাঞ্জাবিটা পরে নিচে চলে আয়। না না, আমি এই বিয়ে করতে পারবো না, কিছুতেই না। দেখ বাবা, এভাবে বলিস না। আমি শিলাকে কথা দিয়েছি তোর সাথে মায়ের বিয়ে দিব। শুধু তাই নয়, মায়াকে নাকি এই এলাকার কিছু বকাটে ছেলেরা কিছুদিন ধরে বিরক্ত করছে। তাই আমি ভেবে দেখলাম তোর সাথে ওর বিয়েটা দিলে ওকে আর কেউ বিরক্ত করবে না। আর মেয়েটাকে আমারও খুব ভালো লাগে। প্লিজ বাবা, তুই বিয়েতে রাজি হয়ে যা। কিন্তু আম্মু, ও আমার থেকে অনেক ছোট। আর তাছাড়া কি, তুই কি অন্য কোনো মেয়েকে পছন্দ করিস? না সেটা নয়। তাহলে কি বল? আমি এখন বিয়ে করতে চাই না, ব্যাস। দেখ বাবা, আমার অনেক বয়স হয়েছে, আর কয়টা দিনই বা বাঁচবো বল। আমার জন্য কি তুই এই বিয়েটা করতে পারবি না? বলছি এখন রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাই আর কথা না বাড়িয়ে বিয়েতে রাজি হয়েই গেলাম। তারপর আর কি, পিচিটার সাথে আমার বিয়ে হয়ে গেল। এরপর ওকে গাড়ি করে আবারও আমাদের বাসায় নিয়ে আসলাম। আসার সময় মেয়েটা অনেক কেঁদেছিল, কিছুতেই ওকে শান্ত করতে পারছিলাম না। তারপর কি হলো তা তো আপনারা জানেনই। কি হলো, এতক্ষণ ধরে যে ডাকছি শুনতে পাচ্ছেন না? হঠাৎ মায়ের ডাকে বাস্তবে ফিরলাম। হ্যাঁ বলো, কেন ডাকছো? আর তুমি এখনো ঘুমাওনি কেন? ঘুম আসছে না তো। তো এখন কি আমি কি করব? বাড়িতে থাকতে আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতেন। আপনি আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেন না? আমার অনেক ঘুম পাচ্ছে, আমি এসব পারবো না। আমি কিন্তু আম্মুকে ডাক দেবো তাহলে। হ্যাঁ দূর, কি ঝামেলায় পড়লাম রে ভাই, ভাল লাগে না আজ। তারপর বাধ্য হয়ে মায়ের মাথায় হাত বুলিয়ে দিতেই হলো। একসময় সে আমি জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। হালকা ড্রিম লাইটের আলোটা মায়ের মুখে এসে পড়ছে। একদম ছোট্ট বাচ্চাদের মতো লাগছে ওকে। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। সকালবেলা ঘুমের মধ্যে হঠাৎ করেই কারো কান্নার আওয়াজ শুনতে পেলাম। কান্নাটা খুবই বিরক্তকর লাগছিল, তাই চোখ মেলে আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম কে কান্না করছে। চারপাশে তাকিয়ে বিছানা থেকে চোখ পড়তে দেখি মায়া বাচ্চাদের মতো বসে বসে কান্না করছে। আরে কি হয়েছে তোমার, এত সকাল সকাল কান্না করছো কেন? কি হলো, চুপ করে আছো কেন, কিছু বলো। আরে কান্না করছো কেন, কি হয়েছে বলবা তো নাকি? আপনি অনেক পচা। আপনি আমায় আপনার বুকে থেকে সরিয়ে দিলেন কেন? এই ব্যাপার তো আগে বলবো না, শুধু শুধু কেঁদেই যাচ্ছ। আসলে ঘুমের মধ্যে হয়তো তোমায় সরিয়ে ফেলেছিলাম। কেন সরাবেন? আপনাকে না আমি রাতে বলে দিলাম সকালে উঠে যেন আমি নিজেকে আপনার বুকে পাই। মনে নেই কথাটা? আরে ঘুমের মধ্যে সরিয়ে ফেলেছি, এতে আমার কি করার আছে? কিছু করার নেই। এখন আপনি আমায় আবার জড়িয়ে ধরবেন আর আমায় ঘুম পাড়িয়ে দেবেন। আমি আর পারবো না, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। তাহলে কিন্তু আমি কান্না করব আর আম্মুকে ডেকে বলবো আপনি আমায় বকেছেন। কি ঝামেলার মধ্যে পড়লাম, কথায় কথায় শুধু কান্না করবো আর আম্মুকে বলে দেবো, এই হচ্ছে জ্বালা আমার। তারপর বাধ্য হয়ে আবারও মায়াকে জড়িয়ে ধরে ঘুমাতেই হলো। আমার মাথায় হাত বুলিয়ে দিন, তাহলে ঘুম চলে আসবে। এত কিছু পারবো না, ঘুমালে ঘুমাও, না হলে নাই। আমি কিন্তু
আর আম্মুকে ডাক দিতে হবে না, আমি ঘুম বাড়িয়ে দিচ্ছি। কি আর করার, আম্মুকে ভীষণ ভয় পাই তো, আরও কিছু বলতেও পারি না। মায়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সে একসময় ঘুমিয়ে পড়লো। আমারও তখন চোখে ঘুম ছিল, তাই আমি ওকে জড়িয়ে ধরা অবস্থাতেই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ ঘুম ভাঙলো দরজা ঢোকার আওয়াজ শুনে। এদিকে মায়াও আমায় শক্ত করে জড়িয়ে ধরে আছে, তাই নিজেকে ছাড়াতেই পারছি না। ছাড়াতে গেলে সে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কি রে, তোরা এখনো ঘুম থেকে উঠিস না? আম্মু, আমি উঠে পড়েছি, কিন্তু মায়া তো এখন ওঠেনি। তাড়াতাড়ি দুজন উঠে পড়, মায়াদের বাড়ি থেকে লোকজন এসেছে তোদের নিতে। আচ্ছা উঠছি। এরপর আম্মু চলে গেলেন, আর আমি মায়াকে ডাকতে শুরু করলাম। কিছুক্ষণ ডাকার পর ওর ঘুমটা ভাঙলো। কি হলো, এত সকালে ডাকছেন কেন? দেখছেন না ঘুমাচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, এখন উঠে পড়ো। আর তোমাদের বাড়ি থেকে নাকি লোকজন এসেছে, আম্মু বলে গেলেন। আচ্ছা, আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসুন, তারপর আমিও ফ্রেশ হয়ে নিচ্ছি। কথাটা বলেই আমায় ছেড়ে দিয়ে উঠে পড়ল। তারপর আমিও উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি মায়া বিছানায় ঠিক করছে। বিছানা ঠিক করে মায়াও ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর মায়া ফ্রেশ হয়ে বের হয়ে ওকে সাথে নিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি মায়াদের বাড়ি থেকে অনেক মানুষ এসেছে আমাদের বাসায়। ভদ্রতার খাতিরে আমি গিয়ে সবার সাথে একটু ভালো মন্দ কথা বলতে লাগলাম। সবার সাথে কথা বলা শেষ হলে সবাইকে নিয়ে নাস্তা করতে বসে পড়লাম। নাস্তা শেষ করে আবার রুমে চলে এলাম। রুমে এসে একা একা বসে আছি। এমন সময় মায়া একটা প্লেট নিয়ে রুমে আসলো, এসে আমার পাশে বসে পড়লো। এই যে ধরেন, আমি খাইয়ে দিই। আজব তো, আমি কেন তোমায় খাইয়ে দেবো? আমি নিজের হাতে খেতে পারি না, তাই আপনাকে খাইয়ে দিতে বলেছি। তাড়াতাড়ি খাইয়ে দিন, অনেক ক্ষুধা লেগেছে। তাহলে গিয়ে আম্মুকে বলো খাইয়ে দিব না। আম্মুই বলেছে আপনাকে বলতে, আমি খাইয়ে দিতে। আমার এখন ভালো লাগছে না, প্লিজ তুমি নিজের হাতে খেয়ে নাও। না, আমি খাবো না, আপনাকে আমায় খাইয়ে দিতেই হবে। কি ঝামেলায় পড়লাম রে ভাই, যে মেয়ে নিজের হাতে খেতেও পারে না তাকে কিনা আমার বিয়ে করতে হয়েছে। হ্যাঁ, তাহলে আমি সংসার চালাবে কি করে? কি আর করার, বাধ্য হয়ে ওকে খাইয়ে দিতেই হলো, নাহলে আবার আম্মুর কাছে আমার নামে বিয়া দিয়ে দেবে। তাই চুপচাপ ওকে খাওয়াতে লাগলাম। ওর খাওয়া শেষ হলে প্লেটে নিয়ে চলে গেল। আমিও ওয়াশরুমে গিয়ে হাতটা ধুয়ে আবার বিছানায় এসে বসে রইলাম। কিছুক্ষণ পর মায়া আমার রুমে আসলো, আর আমায় রেডি হতে বললো। রেডি হবো মানে? কোথায় যাবো এই সকাল সকাল? কেন, আমাদের বাড়িতে। আমি যাবো না, তোমার ইচ্ছে হলো তুমি যাও। আম্মু দুজনকেই যেতে বলেছেন, আর আমাদের বাড়ি থেকে যারা এসছেন তারা আমাদেরকে নিয়ে যেতেই এসছেন। বললাম না আমি যাবো না, যাও তো এখান থেকে। আমি একটু ধমক দিয়ে বললাম। মায়ের ধমক শুনে ভয় পেয়ে রুম থেকে চলে গেল। তারপর আমি মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুকে লগ ইন করলাম। কাজের চাপে অনেকদিন ধরে ফেসবুকে আসা হয়নি। এক এক করে মেসেজ আর নোটিফিকেশন চেক করছিলাম। এমন সময় আম্মু রুমে আসলেন। পিছনে পিছনে মায়াও রুমে ঢুকলো। কি রে, তুই নাকি বলেছিস মায়াদের বাড়িতে যাবি না? হ্যাঁ বলেছি, আমি মোবাইলটা টিপতে টিপতেই বললাম। মায়াদের বাড়ি থেকে লোকজন আসলো তোদের দুজনকে নিতে, আর তুই বলছিস যাবি না? এটা কেমন কথা? দেখো আম্মু, আমি ওদের বাড়িতে যেতে পারবো না, তুমি ওদের সাথে মায়াকে পাঠিয়েই দাও, আমি কোথাও যাচ্ছি না। তা বললে তো হবে না, তোকেও মায়ের সাথে ওদের বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি রেডি হয়ে ব্যাগ গুছিয়ে নে, কিছুক্ষণ পরেই ওরা বেরিয়ে পড়বে। বললাম তো আমি যাবো না। তাহলে আজ থেকে তোর খাবার বন্ধ। সমস্যা নেই, আমি বাইরে খেয়ে নেবো। সেটাও হবে না। কথাটা বলেই আমার প্যান্টের পকেট থেকে মানিব্যাগটা বের করে নিয়ে নিল। আম্মু, এটা কিন্তু ঠিক না। আমি অসহায় দৃষ্টিতে আম্মুর দিকে তাকিয়ে বললাম। কোনটা ঠিক আর কোনটা ঠিক না সেটা আমি তোর চেয়ে ভালো জানি। এবার বল মায়াদের বাড়িতে যাবে কি না? ধুর, কি প্যারার মধ্যে পড়লাম, গেলেও শান্তি পাবো না, না গেলেও শান্তি পাবো না। অবশেষে আর উপায় না পেয়ে যাওয়ার জন্য রাজি হয়েই গেলাম। তারপর আম্মু মানিব্যাগটা দিয়ে রুম থেকে চলে গেলাম। আপনার কাপড় কিসে করে নিব, আর কি কি নিব? তুমি গিয়ে রেডি হয়ে নাও, আমি আমার কাপড় গোছাচ্ছি। এই বলে ওয়াশরুমে চলে গেল। এদিকে আমি বিছানা থেকে উঠে আমার কয়েকটা কাপড় ব্যাগে ভরে ব্যাগটা গুছিয়ে নিলাম। কিছুক্ষণ পর মায়াও ওয়াশরুম থেকে বের হয়ে আসলো, এসে ব্যাগ থেকে একটা শাড়ি বের করলো। তারপর নিজের শরীরে থাকা শাড়িটা খুলে ওইটা পরতে লাগলো। এটা দেখে তোমার চোখ কপালে উঠে গেল। লজ্জায় সাথে সাথে নিজের চোখটা বন্ধ করে ফেললাম। আরে আরে, কি করছো সব? কেন, শাড়ি পরেছি দেখছেন না? সেটা জানি, কিন্তু এইখানে আমার সামনে কেন? অন্য রুমে গিয়ে শাড়ি পরতে পারলে না? আপনার সামনে পড়লে সমস্যা কি? আপনি তো এখন আমার স্বামী, আর আমার সবকিছু তো আপনি দেখতেই পারেন। ছি ছি ছি, এসব কি বলছো? লজ্জা শরম নাই নাকি? স্বামীর সামনে আবার কিসের লজ্জা? কিছু না, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে শাড়িটা পরে নাও, ওরা হয়তো আমাদের জন্য ওয়েট করছে। মায়ার কিছু না বলে শাড়িটা পরতে লাগলো, আর আমি এক হাত দিয়ে চোখ বন্ধ করে আছি। কিছুক্ষণ পর মায়া আবারও আমায় ডাক দিল। এই যে আমার শাড়ির কুচিটা একটু ধরেন, আসলে শাড়িটা অনেক বড় তো, তাই ঠিক মতো পরতে পারছি না। আমি এসব পারবো না, শাড়ি পরতে পারো না যখন পরতে গিয়ে বলেছে। প্লিজ একটু আসুন না, একটু কুচিটা ধরলেই হবে, আর কিচ্ছু করা লাগবে না। কেন জানি ওর কথায় খুবই মায়া হলো, তাই চোখটা মেলে একবার ওর দিকে তাকালাম। এতক্ষণ ধরে ঠিক মতো শাড়িও পরতে পারিনি। তারপর উঠে গিয়ে মায়ের সামনে দাঁড়ালাম। ওর কাছে যাওয়ার পর শাড়ির কুচিটা আমার হাত দিয়ে ধরিয়ে দিল।
কিছুক্ষণ পর মায়ের শাড়ি পরা হয়ে গেলে কুচিটা তার কোমরে গুঁজে দিতে বলল। এইটা আমি পারবো না, আমার কেমন যেন লাগছে। প্লিজ কুচিটা গুজে দিন না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। এখন আপনি যদি এমন করেন তাহলে আরো দেরি হয়ে যাবে। বুঝেছি, এখন কুচিটা আমাকেই গুঁজে দিতে হবে, না হলে তো শুনবে না। তারপর মাথাটা একটু উঁচু করে মায়ের কোমরে যেই কুচিটা গুঁজে দিতেই যাবো তখনই মায়ের পেটের দিকে নজর পড়লো। শাড়ি পরলে সবারই কম বেশি পেটের কিছু অংশ বেরিয়ে থাকে, তেমনই মায়াও এর বিপরীত হলো না। ওর পেটের অংশ দেখে আমি তো শুধু হাঁ করে তাকিয়ে আছি। এত সুন্দর আর এত ফর্সা পেট আমি এর আগের কখনো দেখিনি। মন যাচ্ছে ওর পেটে একবার নিজের ঠোঁটের ছোঁয়াটা লাগিয়েই দিই, কিন্তু পরক্ষণে মনে পড়লো আরে এসব আমি কি ভাবছি, হয়তো এই কিছু সময় সবকিছু ভুলে গেছিলাম। উল্টো পাল্টা চিন্তা মাথায় চেপে বসেছে। মায়ের দিকে খেয়াল করে দেখি লজ্জায় তার মুখ একদম লাল হয়ে গেছে। হয়তো সে ব্যাপারটা একটু আন্দাজ করে ফেলেছে। আমি আর কিছু না ভেবে কুচিটা মায়ের কোমরে গুঁজে দিলাম। ওর পেটে আমার হাতটা লাগতেই একটু কেঁপে উঠলো। পড়ে গেছে, এখন চলো নিচে যাওয়া যাক। চলেন। তারপর আমার আর মায়া দুজনের ব্যাগ নিয়ে নিচে চলে আসলাম। মায়াদের বাড়ির লোকেরা আমাদের জন্য আগে থেকেই বসেছিল। এরপর একটা লোক এসে আমার হাত থেকে ব্যাগগুলো নিয়ে বাইরে চলে গেল, হয়তো ড্রাইভার হবে। আম্মু আমরা তাহলে আসি। আচ্ছা বাবা, সাবধানে যাস। আর হ্যাঁ, ওইখানে গিয়ে মায়ের সব কথা মেনে চলবি। আর মামুনি, ও যদি তোমার কথা না শোনে তাহলে আমায় ফোন করে বলবা, কেমন? আচ্ছা আম্মু। যাওয়ার সময় এসব শিখিয়ে দিতে হয় নাকি? তুই চুপ থাক আর যা, মায়াকে নিয়ে গাড়িতে উঠে বস। যাচ্ছি। তারপর মায়াকে নিয়ে একটা গাড়িতে উঠে বসলাম। একটু পর ড্রাইভার এসে গাড়িটা স্টার্ট দিয়ে চালানো শুরু করলো। আমি আর মায়া দুজন পিছনের সিটে বসে আছি, আর সামনের সিটে শুধু ড্রাইভার একা বসে আছে আর গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পর মায়া আমার কাঁধে মাথা রেখে শুয়ে পড়লো। কেন জানি ওকে নিজের থেকে সরানোর ইচ্ছা হচ্ছিল না, তাই আমি আর কিছু না বলে চুপচাপ বসে রইলাম। প্রায় 1 ঘন্টা পর গাড়ি এসে থামলো মায়াদের বাড়ির সামনে। এতক্ষণে মায়ারও ঘুম ভেঙে গেছে। তারপর দুজন গাড়ি থেকে নেমে পড়লাম। একটু পর বাড়ির ভিতর থেকে কিছু লোক এসে আমাদের ব্যাগ গাড়ি থেকে বের করে ভিতরে নিয়ে যেতে লাগলো। কি হলো, এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে যাবেন না? চলো। তারপর মায়াকে সাথে নিয়ে বাড়ির ভিতরে চলে আসলাম। বাড়ির ভিতরে আসতেই মায়ের মা মানে আমার শাশুড়ি মা এসে আমাদের সামনে দাঁড়ালেন। কেমন আছো বাবা? তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? না আন্টি, কোনো সমস্যা হয়নি। আন্টি কি? হ্যাঁ, এখন থেকে আমায় আম্মু বলে ডাকবা। আচ্ছা। মায়া, জামাই বাবাকে নিয়ে তোর রুমে যা, অনেক পথ জার্নি করে এসেছিস। রুমে গিয়ে দুজনে একটু আরাম কর। আচ্ছা আম্মু, এই যে আসেন আমার সাথে। তারপর আমি মায়ের পিছন পিছন যেতে লাগলাম। একটু পর মায়া আমায় নিয়ে একটা রুমে এসে ঢুকলো। রুমটা অনেক সুন্দর আর গোছানো, হয়তো এটা মায়ের রুম হবে। এই যে ওইটা ওয়াশরুম, যান গিয়ে ফ্রেশ হয়ে নিন। আচ্ছা বলেই ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বের হয়ে মায়াকেও ফ্রেশ হতে বলে বিছানায় গিয়ে বসে রইলাম। মায়া ফ্রেশ হতে চলে গেল, আর আমি মোবাইলটা বের করে আম্মুকে ফোন করে জানিয়ে দিলাম যে আমরা এসে পড়েছি। একা একা বিছানায় বসে আছি। এমন সময় কিছু মেয়ে রুমে আসলো, হয়তো মায়ের কাজিন অথবা ফ্রেন্ড হবে। হাই দুলা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা? জি, আমরাও ভালো। এইভাবে ওদের সাথে আরো কিছু টুকটাক কথা বলতে লাগলাম, কিন্তু ওদের মধ্যে একটা মেয়েকে দেখলাম এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা কেমন যেন লাগছিল, কিন্তু কিছু বলতে পারছি না, আবার কিছু করতেও পারছি না। ওদের সাথে কথা বলছি আর একটু হাসাহাসি করছি। এমন সময় মায়া ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। তারপর আমার দিকে তাকিয়ে দেখলো আমি ওদের সাথে বসে বসে কথা বলছি। কি রে, তোরা এখানে কখন আসলি? এই তো একটু আগে। ও তো দুলা ভাইয়ের সাথে আমাদের পরিচয় করিয়ে দিবি না? ও মনেই নেই, আয় তোদের ওনার সাথে পরিচয় করিয়ে দিই। এই হলো ইতি, আর ও জুই, আর ও মিলি, আর ও হলো ইরা। হাই দুলা ভাই। হাত মেলাতে যাবো এর আগেই মায়া আমার হাতটা থামিয়ে দিয়ে বলতো, এসব পরে হবে, এখন তোরা যা, আমরা একটু রেস্ট নিব। তারপর ওরা সবাই চলে গেল। আর মায়া গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আমার সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আপনি ওদের সাথে এত হেসে হেসে কথা বলছিলেন কেন? ওরাই তো প্রথমে এসে কথা বললো, তাই আমিও একটু বললাম। মানলাম, তা ইরা যখন আপনার দিকে হাত বাড়িয়েছিল তখন আপনি হাত মেলাতে চাচ্ছিলেন কেন? আরে এই মেয়েটা যেহেতু হাত বাড়িয়েছে তাহলে আমারও তো মেলানো দরকার, তাই না? না, কোনো দরকার নেই। কেন আপনি ওর সাথে হাত মেলাতে যাবেন? কি হয় ও আপনার? সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত রেগে যাচ্ছ কেন? মায়া কিছু বলতেই যাবে তার আগেই বাইরে থেকে কে যেন দরজায় টোকা মারলো। তারপর মায়া গিয়ে দরজাটা খুলে দিল। দেখলাম একটা পিচ্ছি মেয়ে হাতে নাস্তা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। আপু, এই নাও, খালামণি তোমাদের জন্য নাস্তা পাঠিয়েছেন। মায়া প্লেটটা হাতে নিয়ে এসে দরজাটা লাগিয়ে আমার পাশে এসে বসে পড়লো। খেয়ে নিন, আম্মু পাঠিয়েছে। আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলাম। হঠাৎ মনে পড়লো মায়ের কথা। আরে আমি সব একা খেয়ে ফেলেছি, মায়া তো কিছুই খায়নি। মায়ের দিকে তাকিয়ে দেখি এক ধারে আমার দিকে তাকিয়ে আছে। তুমি বসে আছো কেন, খাবার? আপনি তো একাই সব খেয়ে ফেললেন, আমায় বললেন কোথায়? সরি, আসলে মনেই নেই।
এ নাও বাকিটুকু তুমি খেয়ে নাও, আমার পেট ভরে গেছে। আমি ওর দিকে প্লেটটা এগিয়ে দিয়ে বললাম, আমি নিজের হাতে খেতে পারবো না, আমি খাইয়ে দিন। এত বড় হয়ে গেছে আর এখনো নিজের হাতেই খাওয়া শিখুনি। খাইয়ে দিবেন কি না? আচ্ছা দিচ্ছি, নাহলে তো ওর আম্মুর কাছে আমার নামে বিচার দিয়ে বসবো। তারপর মায়াকে বাকিটুকু খাবারটা খাইয়ে দিলাম। খাওয়া শেষ হলে মায়া প্লেটটা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর মায়া আবার রুমে চলে আসলো। দেখতে দেখতে খাবারের সময় হয়ে আসলো। একটা মেয়ে এসে আমাদের দুজনকে নিচে আসতে বললো। তারপর আমি আর মায়া দুজন নিচে নেমে এলাম, সারা টেবিল ভর্তি বিভিন্ন ধরনের খাবার দিয়ে। মনে হয় সবকিছু আমার জন্যই করা হয়েছে। নতুন জামাই বলে কথা। বাবা আসো, এখানে বসো। চুপচাপ গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। তারপর এক এক করে শাশুড়ি মা আমার প্লেটে সব ধরনের আইটেম দিতে লাগলেন। কোনটা রেখেছে কোনটা খাবো বুঝতেই পারছি না। আর এদিকে শাশুড়ি মা খাবার দিতে দিতে প্লেটটা ভরিয়ে ফেলেছে। এখন এইগুলো খাবো কি করে? না খেলে আবারও অন্যরকম দেখায়। তারপর অনেক কষ্ট করে প্লেটের অর্ধেক খাবার খেয়ে শেষ করলাম। সব ওনাকেই দিয়ে দিচ্ছ, তাহলে আমি খাবো কি? নতুন জামাই এসেছে, ওকে খেতে দে। তুই একটু পরে খেয়ে নিস, খাবার তো এখনো শেষ হয়নি। লাগবে না আবার, খাবো না আমি। আমি গেলাম, সব খাবার ওনাকেই দাও। এটা কি করলেন আম্মু? আমার জন্য কি শুধু শুধু রাগালেন? ও একটু এমনই, তুমি কিছু মনে করো না। তুমি খেয়ে কিছু খাবার ওর জন্য রুমে নিয়ে যেও, দেখবে রাগ ভেঙে যাবে। আচ্ছা। এখন খেয়ে নাও। তারপর অনেক কষ্ট করে প্লেটের সব খাবার শেষ করে হাতটা ধুয়ে মায়ের জন্য প্লেটে কিছু খাবার নিয়ে রুমে চলে এলাম। রুমে এসে দেখি মায়া বিছানায় শুয়ে আছে, মনে হয় এখনো লেগে আছে। তারপর প্লেটটা নিয়ে ওর পাশে গিয়ে বসলাম। কি হলো, না খেয়ে চলে আসলে যে? খাবো না আমি, চলে যান এখান থেকে। আরে রাগ করছো কেন? তোমার আম্মু তো তখন তোমার সাথে একটু মজা করছিলেন। আর রাগ করে থাকতে হবে না, এই যে তোমার জন্য খাবার নিয়ে গেছে, খেয়ে নাও। আমি প্লেটে গিয়ে ধরলাম। খাবো না আমি। এখন কিন্তু রাগ হচ্ছে। তো আমি কি করব? খেতে বলেছিলাম তোমাকে, চুপচাপ খাও। আমি ধমক দিয়ে বললাম। মায়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ভ্যাঁ ভ্যাঁ করে খেতে দিল। এখন আবার কান করছো কেন? আপনি অনেক পচা, আপনি শুধু আমায় ধমক দেন। আমি বাসায় গিয়ে আম্মুর কাছে আপনার নামে বিচার দিব। এই কোন ঝামেলায় পড়লাম রে ভাই? একটু ধমক দিলেই কেঁদে ফেলে, আবার কথায় কথায় বলে আম্মুকে বলে দেবে। সব মিলিয়ে একটা প্যারার মধ্যে আছি এই মেয়েকে নিয়ে। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো তোমাকে ধমক দেবো না। এবার খাওয়াটা খেয়ে নাও প্লিজ। না খাবো না। আপনি আমায় ধমক দেন কেন? জানেন না কেউ আমাকে ধমক দিলে আমি ভয় পাই। আরে বললাম তো সরি, আর ধমক দেবো না। এবার খাওয়াটা খেয়ে নাও প্লিজ। আগে প্রমিস করে আমায় আর ধমক দেবেন না। আচ্ছা প্রমিস, এবার তো খেয়ে নাও। খাবো, তবে একটা শর্তে। কি? বিকেলে আমায় নিয়ে ঘুরতে যেতে হবে। আচ্ছা নিয়ে যাবো, এখন খেয়ে নাও। তাহলে আমায় খাইয়ে দিন। বলেই আমাদের সামনে যে ছোট বাচ্চাদের মতো খেতে বসে পড়লো। জানি আমি খাইয়ে না দিলে খাবে না, তাই ওকে খাইয়ে দিতেই হলো। খাওয়া শেষ হলে মায়া প্লেটটা নিয়ে রুম থেকে চলে গেল। এইখানে আসার পর থেকে একটু রেস্টও নিতে পারিনি, তাই শরীরটা অনেক ক্লান্ত লাগছে। একটু ঘুমিয়ে নিই, তাহলে ঠিক হয়ে যাবে। তারপর বিছানায় গিয়ে গাটা এলিয়ে দিলাম। ক্লান্ত থাকায় ঘুম আসতে বেশি সময় লাগেনি। কখন যে ঘুমিয়ে পুরি খেয়ালই নেই। বিকালবেলা ঘুম ভাঙলো মায়ার ডাকে। চোখ মেলে তাকিয়ে দেখি মায়া আমার সামনে বসে আছে। কি হলো, ডাকছো কেন? শর্তের কথা মনে নেই নাকি? কিসের শর্ত? আপনি যে বললেন বিকেলবেলা আমায় নিয়ে ঘুরতে যাবেন। দেখো এখন আমার ভালো লাগছে না, প্লিজ আর একটু ঘুমাতে দাও। না, অনেক ঘুমিয়েছেন, আর না, এখন আমায় নিয়ে ঘুরতে যেতে হবে। তাড়াতাড়ি উঠুন বলছি। জানি এখন না উঠলে হবে না, তাই বাধ্য হয়েই উঠতে হলো। যান, গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আমি রেডি হচ্ছি। আর হ্যাঁ, ফ্রেশ হয়ে আপনিও রেডি হয়ে নিন। আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর বের হয়ে দেখি মায়া রেডি হয়ে বিছানায় বসে আছে। আমি আর কথা না বাড়িয়ে অন্য একটা শার্ট পরে রেডি হয়ে নিলাম। আপনার শেষ হলে যাওয়া যান। চল। তারপর মায়াকে সাথে নিয়ে শাশুড়ি মাকে বলে দুজনে বাইরে চলে এলাম। তো বলো কোথায় যাবা? সামনে একটা পার্ক আছে, চলেন ওইখানে যাই। ওকে চলো। তারপর একটা রিক্সা ডেকে মায়াকে উঠিয়ে নিজে উঠে পড়লাম। মায়া যে একটা হলুদ শাড়ি পরেছে, মায়াবী লাগছে দেখতে ওকে, একেবারে হলুদ পরীর মতো। মায়া যে সুন্দরী নয় সেটা নয়, তার রূপ দেখে যে কেউই পাগল হয়ে যাবে। এতদিন ধরে ওকে ভালো করে দেখিনি, আচ্ছা দেখলাম সে কতটা সুন্দর। আমার আবার কোনো গার্লফ্রেন্ড নেই, আর কারোর সাথে কোনো রিলেশন ছিল না। তবুও মায়াকে মেনে নিতে আমার একটু কষ্ট হচ্ছে, কারণ সে আমার থেকে অনেক ছোট। আর বড় কথা হলো এখনো বড়দের মতো সেই বুঝটাও হয়নি। আপনাদের সাথে কথা বলতে বলতে রিক্সা পার্কে চলে আসলো। তারপরে দুজন রিক্সা থেকে নেমে ভাড়াটা মিটিয়ে পার্কের ভিতরে চলে এলাম। চলেন ওই বেঞ্চে গিয়ে বসি। আচ্ছা চলো। তারপর দুজন হেঁটে হেঁটে একটু খালি বেঞ্চে গিয়ে বসলাম। কিছুক্ষণ বসে থাকার পর মায়া বায়না থাকলো সে নাকি আইসক্রিম খাবে। কি আর করার, আইসক্রিম এনে না দিলে আবার বুঝবে না, তাই বাধ্য হয়ে ওর জন্য আইসক্রিম আনতে চলে গেলাম। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর একটা আইসক্রিমের দোকান পেলাম। তারপর ওইখান থেকে
ওর জন্য একটা আইসক্রিম কিনে আনলাম। হ্যাঁ নাও তোমার আইসক্রিম। একটা কেন, আপনি খাবেন না? না আমার এসব ভালো লাগে না, তুমিই খাও। মায়ার কথা না বলে আইসক্রিমটা খুলে খেতে শুরু করলো। ওর খাওয়া দেখে অনেক হাসি পাচ্ছে, একদম ছোট বাচ্চাদের মতো করে খাচ্ছে। আইসক্রিম একেবারে নাকে মুখে লেগে আছে। আরে একটু আস্তে খাও, সারা মুখে তো লেগে যাচ্ছে সব। এসব পরে পরিষ্কার করা যাবে। প্রশ্নের দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। বোঝেন নাই তাই তো, দাঁড়ান দেখাচ্ছি। কথাটা বলেই মায়া আমার কলার ধরে টেনে ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। মায়ের এমন কাজটা আমি একদম অবাক হয়ে গেছি। হঠাৎ করে যে মায়া আমায় কিস করে বসবে আমি তো ভাবতেই পারিনি। এদিকে মায়া আমাকে ছাড়ছেই না, পিছনে চুল শক্ত করে চেপে ধরে কিস করেই যাচ্ছে। অবশেষে অনেক কষ্টে নিজেকে ওর থেকে ছাড়ালাম। মাথা খারাপ হয়ে গেছে নাকি, এইভাবে কেউ কিস করে? আরেকটু হলে তো দম বন্ধ হয়ে যেত আমার। মাথা খারাপ হবে কেন? আইসক্রিম পরিষ্কার করার জন্যই তো কিস করলাম। তাহলে কিস করতে হবে নাকি? হাত দিয়ে পরিষ্কার করা যায় না? না, করা যায় না। আর কিসটা কি আপনার ভালো লাগেনি? অনেক বিকল হয়েছে, এবার বাড়ি চলো। আমি কথা ঘোরানোর জন্য বললাম। যাওয়ার জন্য তো পাগল হচ্ছেন কেন? এখনো তো ঠিক মতো ঘোরাই হলো না। তো আর কি করবা? চলেন দুজন মিলে ফুচকা খাই। আমার এসব ভালো লাগে না, তুমি গিয়ে খাও। আচ্ছা আমিই খাবো, চলেন আমার সাথে। বলেই আমার হাতটা ধরে টেনে পার্কের বাইরে নিয়ে আসলো। তারপর হাঁটতে হাঁটতে একটা ফুচকার দোকানে নিয়ে আসলো। আমি ওর জন্য এক প্লেট ফুচকা অর্ডার করে ওর পাশে বসে রইলাম। কিছুক্ষণ পর একটা বাচ্চা ছেলে এসে মায়ের হাতে ফুচকাটা দিয়ে চলে গেল। তারপর মায়া গপ গপ করে ফুচকা খেতে লাগলো। আমার অবশ্য একবার বলেছিল খাওয়ার কথা, কিন্তু আমি খাইনি, কারণ এইসব আমার একদমই ভালো লাগে না। প্রায় 2 প্লেট ফুচকা খাওয়ার পর মায়া আর খেতে চাইলো না, তাই বিলটা দিয়ে ওকে সাথে নিয়ে একটু দূরে চলে আসলাম। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার বাসায় যাওয়া যাক। না, আমি এখন দোলনায় চড়বো। এখন দোলনা কই পাবা? ওই তো পার্কের ভিতরে, চলেন না গিয়ে দোলনায় চড়ে আসি। না ওইসব চড়লে মাথা ঘুরবে, অনেক বিকেল হয়েছে, বাসায় চলো। না, আমি চড়বই। দোলনা না চড়লে কিন্তু আমি আম্মুর কাছে আপনার নামে বিচার দিব। বাহ, আবার আম্মুর ভয় দেখানো শুরু করলো। এই মেয়েকে নিয়ে দেখছি আর পারা যাবে না। তারপর বাধ্য হয়ে কথা মতো পার্কে ঢুকে দুজনের জন্য 2টা দোলনার টিকিট কিনলাম। আমি চড়তে চাইনি, ওর কথাই চড়তে হচ্ছে, নাহলে আবার আম্মুর কাছে আমার মিথ্যা বিচার দিয়ে বসবে। দোলনা ছেড়ে দিলে একসময় মায়া ভয় পেয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। ও জড়িয়ে ধরতে মনের মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করছিল। এইভাবে অনেকক্ষণ দোলনা চড়ার পর দুজন নেমে পড়লাম। তারপর মায়াকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে দুজন ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বিছানায় বসে বসে কিছুক্ষণ ফেসবুকিং করার পর রাতের খাবারের সময়টা হয়ে এলো। এরপর মোবাইলটা রেখে মায়াকে সাথে নিয়ে নিচে চলে আসলাম। এসে একটা চেয়ার টেনে টেবিলে বসে পড়লাম। মায়াও এসে আমার পাশে চেয়ারে বসে পড়লো। শাশুড়ি মা খাবার বেড়ে দিচ্ছেন আর আমি খাচ্ছি। হঠাৎ মায়ের দিকে লক্ষ্য করে দেখলাম সে কিছুই খাচ্ছে না, চুপচাপ বসে রয়েছে। কি হলো, খাচ্ছ না কেন? জানেনই তো আমি নিজে হাতে খেতে পারি না, তারপরেও জিজ্ঞেস কেন করেন? দাঁড়া, আমি তোকে খাইয়ে দিচ্ছি। না, আমি তোমার হাতে খাবো না। তো কার হাতে খাবি? মায়া শুধু আমার দিকে তাকিয়ে আছে। মায়ের আম্মু হয়তো ব্যাপারটা বুঝে গেছেন, তাই কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। আমি আর কি করবো, মায়াকে যদি এখন খাইয়ে নিয়ে দিই তাহলে তারা কি না কি ভাববে, তাই বাধ্য হয়ে খাইয়ে দিতেই হলো। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, মানে মায়ের কিছু কাজিন আর কে জানি না। এত মানুষের সামনে ওকে খাওয়াতে অনেক লজ্জা পাচ্ছি, তবুও কোনো রকম ওকে খাইয়ে দিয়ে নিজের খাবারটা শেষ করে উঠে পড়লাম। রুমে এসে ভাবছি রাতে ঘুমাবো কোথায়, কারণ মায়ের রুমে একটাই বিছানা, আর ওর সাথে এক বিছানায় ঘুমানো আমার পক্ষে সম্ভব নয়। কথাগুলো ভাবছি, এমন সময় মায়ের রুমে এসে ঢুকলো। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, দাঁড়িয়ে আছেন কেন? এমনি। ঘুমাবেন না? তবে আমি সোফায় ঘুমাবো। ওর রুমে একটা বড় সোফাও আছে, একজন মানুষ কোনো রকম ওটাতে ঘুমাতে পারবে। বিছানা থাকতে আপনি সোফায় কেন ঘুমাবেন? কারণ আমি তোমার সাথে এক বিছানায় শুতে পারবো না। কেন? এত কিছু আমি বলতে পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমালাম। না, আপনি সোফায় শুতে পারবেন না, আপনাকে আমার সাথে বিছানায় শুতে হবে। বললাম তো পারবো না। এখন তুমি যদি এই ব্যাপারে কথা বলো তাহলে কিন্তু আমি এক্ষুনি বাসায় চলে যাবো। না, এমন করবেন না প্লিজ। আপনি সোফাতেই ঘুমান, আমি আর কিচ্ছু বলবো না। তারপর আর কথা না বাড়িয়ে একটা বালিশা চাদর নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। মায়ের কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কি যেন ভাবলো, তারপর সেও বিছানায় গিয়ে শুয়ে পড়লো। সকালবেলা ঘুম ভাঙলে বুকে ভারী কিছু একটা অনুভব করলাম। চোখে মেলে তাকিয়ে দেখি মায়া আমাকে জড়িয়ে ধরে আমার বুকে শুয়ে আছে। মায়াকে নিজের বুকে দেখে অনেকটা অবাক হলাম। আরে আমি তো রাতে সোফায় ঘুমিয়েছিলাম, তাহলে মায়ের কাছে আসলাম কিভাবে? চারপাশে ভালো করে তাকিয়ে দেখি আমি সোফাতেই শুয়ে আছি। তার মানে আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম তখন মায়া নিজেই আমার কাছে এসে শুয়ে পড়েছিল। তাই তো বলি, মায়া কিভাবে গতকাল রাতে আমার সোফায় শুতে দিল? তার মানে সে আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যে আমি ঘুমিয়ে পড়লেই সে আমার পাশে এসে শুয়ে পড়বে। এই এই তুমি এখানে কি করছো? কি হলো, ডাকছেন কেন? ডাকছি কেন মানে? তুমি এখানে কিভাবে এলে? তুমি না বিছানায় ঘুমিয়েছিলে, তাহলে এখানে কি করছো? বিছানায় একা একা ঘুম আসছিল না, তাই আপনার পাশে এসে শুয়ে পড়লাম। কিছু বলতে যাবো তার আগে বাইরে থেকে গিয়ে তোমার দরজায় টোকা দিল। তারপর মায়া উঠে গিয়ে দরজাটা খুলে দিল।
আপু, দুলাভাইকে নিয়ে নিচে আসো। খালামণি তোমাদের নাস্তা করার জন্য ডাকছেন। তুই যা, আমরা আসছি। মেয়েটার কিছু না বলে চলে গেল। তারপর মায়া আমার সামনে এসে দাঁড়ালো। যান, গিয়ে ফ্রেশ হয়নি, আম্মু আমাদের নাস্তা করার জন্য ডাকছে। আর কিছু না বলে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে বের হওয়ার পর মায়াও ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর মায়া ফ্রেশ হয়ে বের হলো। তারপর দুজনে নিচে চলে আসলাম। নিচে এসে সবার সাথে বসে নাস্তা করতে লাগলাম। নাস্তা শেষ হলে আবার উপরে চলে এলাম। এইভাবে দিনটা কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে মায়াকে নিয়ে আবার আমাদের বাসায় চলে আসলাম। মায়ের আম্মু অবশ্য অনেকবার বলেছিল আরও কিছুদিন থেকে যেতে, কিন্তু আমি অফিসের কথা বলে চলে আসি। মায়াকে আবার কিছুদিন থাকতে বলেছিলেন, কিন্তু সে নাকি আমাকে ছাড়া একা থাকবে না, তাই আমার সাথেই চলে আসলো। তো বাসায় এসে ফ্রেশ হয়ে সবার সাথে বসে দুপুরের খাবার খেয়ে বিকেলবেলা একটু বন্ধুদের সাথে দেখা করতে চলে গেলাম। ওইখানে যাওয়ার পর সবার একই প্রশ্ন, এতদিন কোথায় ছিলাম, কোন বন্ধু কেন ছিল, ইত্যাদি ইত্যাদি। আমিও সবাইকে একটা কাজের অজুহাত দেখিয়ে দিলাম। আমার বন্ধুরা কেউ আমার বিয়ের ব্যাপারে জানেই না, তাই ওদেরকে এই বিষয়ে কিছু বললাম না, নাহলে ওরা আমায় নিয়ে হাসাহাসি শুরু করে দেবে। তারপর ওদের সাথে আরো কিছুক্ষণ বসে আড্ডা দেওয়ার পর বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে ঢুকে দেখি মায়া বিছানায় শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। ওর কান্না করা দেখে কেন জানি বুকে এসে আঘাত লাগলো। এই সময় আমার মায়া কান্না করছে কেন? নাকি ওর আম্মুর কথা মনে পড়ছে সেজন্য কান্না করছে? দেখ, গিয়ে জিজ্ঞেস করি তোকে। তারপর আস্তে আস্তে মায়ের পাশে গিয়ে বসলাম। মায়া, কি হয়েছে, এইভাবে কান্না করছো কেন? আমি ওর মাথায় হাত দিয়ে বললাম। মায়া আমার আওয়াজ শুনে বিছানা থেকে ঝট করে উঠে পড়লো। তারপর আমার দিকে একবার তাকিয়ে হুট করে আমায় জড়িয়ে ধরল। বুঝলাম না এই সময় আবার ওর কি হলো, এতক্ষণ কান্না করলো, এখন আবার আমাকে জড়িয়ে ধরলো। এদিকে মায়া আমায় শক্ত করে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। আরে কি হয়েছে, কান্না করছো কেন, বলবা তো নাকি? মায়া কিছুই বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। আরে চুপ করে আছো কেন, বলো, না হলে কিন্তু আমি চলে গেলাম। আপনি অনেক মজা, আপনি আমাকে অনেক কষ্ট দেন, আপনার সাথে কথা নেই। আরে বেশ ঠিক আছে, কিন্তু আমি করেছিটা কি সেটা তো বলবা। আপনি আমায় একা রেখে কোথায় গিয়েছিলেন? যাওয়ার আগে একবার বলেও তো গেলেন না। জানেন আমার কত চিন্তা হচ্ছিল আপনার জন্য। আরে পাগলি, আমি আবার কোথায় যাব? বাসায় বসে থাকতে ভালো লাগছিল না, তাই একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে চলে গেছিলাম। সরি, তোমায় বলে যেতে মনে ছিল না। আমি ওকে হালকা করে জড়িয়ে ধরে বললাম কথাটা। থাকবে কি করে? আমি আপনার কে হই যে আমায় বলে যাবে? বললাম তো সরি, এমনটা হবে না সত্যি। এ দেখো, আমি কানে ধরলাম। মনে থাকে যেন, আর পরের বার কোথাও গেলে আমায় বলে যাবেন কিন্তু। আচ্ছা বেশ, বলে যাব। অনেক কথা হয়েছে, এবার মায়াকে খাবারটা খাইয়ে দে তো। হঠাৎ আম্মু একটা খাবারের প্লেট হাতে নিয়ে রুমে ঢুকে কথাটা বললেন। মানে, এখনো তো খাওয়ার সময় হয়নি। আমার মেয়েটা যে তোর জন্য সারাদিন না খেয়ে বসে আছে, সেই খবর কি তুই রাখিস? কি, মায়া এখনো দুপুরের খাবার খায়নি? খাবে কি করে, ও কি নিজের হাতে খেতে পারে? তুই খাবার খেয়েই তো বাইরে চলে গেলি। মেয়েটা কথা তো একবারও ভাবলি না? আমি ছিলাম না তো কি হয়েছে, তুমি তোকে খাইয়ে দিতে পারতে। সে তো তোর হাতে ছাড়া খাবে না বলেই দিয়েছে আমায়, তাই তো এখন ওর জন্য খাবার নিয়ে আসলাম। এনে ধর, আর মেয়েটাকে খাইয়ে দে। সারাদিন ধরে না খেয়ে আছে, তোর হাতে খাবে বলে। আচ্ছা তুমি যাও, আমি ওকে খাইয়ে দিচ্ছি। আম্মুর কিছু না বলে রুম থেকে উঠে চলে গেলেন। তারপর আমি উঠে গিয়ে হাতটা ধুয়ে আবার মায়ের পাশে এসে বসে পড়লাম। এই নাও, হাঁ করো। আমি ওর মুখের সামনে এক লোকমা খাবার তুলে ধরে বললাম, তুইও খেয়ে নে কিছু। আচ্ছা তুমি খাবার টেবিলে রাখো, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে মায়াকে বল নিচে চলে আসলাম। আচ্ছা তাড়াতাড়ি আয়। আমার তো এইখান ছাড়া ঘুমিয়ে আসে না, তাহলে ঘুমাবো কি করে? আমার বুকের দিকে চাই। আচ্ছা আসো, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঘুম পাড়িয়ে দেবেন মানে? আপনাকেও আমার সাথে ঘুমোতে হবে। আরে কিন্তু, না হলে কিন্তু আমি কান্না করব। উফ, কথায় কথায় কান্না করতে হয় নাকি? হ্যাঁ, তুমি ঘুমাও, আমি একটু পরে ঘুমাবো। আমি কিন্তু এখন আম্মুকে ডাক দিব। আর বুঝেছি, আর বলতে হবে না, আমি আসছি, একটু দাঁড়াও। জানি ওর কথা না শুনলে সত্যি আম্মুকে ডাক দিয়ে বসবে, তাই আর উপায় না পেয়ে ওকে বুকে নিয়ে ঘুমাতেই হলো। মায়াকে বুকে নিয়ে শুয়ে আছি আর ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একসময় মায়া ঘুমিয়ে পড়ল। প্রতিদিন ঘুমানোর সময় ওর এমন পাগলামিটা ধীরে ধীরে আমারও ভালো লাগতে শুরু করেছে। ওর প্রতি আমার জন্য একটা টান সৃষ্টি হয়ে আসছে। এরকম নানান কথা ভাবতে ভাবতে একসময় আমিও ঘুমিয়ে পড়লাম। এইভাবে কেটে গেল 2টো দিন। তো আজকে সকালে সবাই নাস্তার টেবিলে বসে নাস্তা করছি, এমন সময় আম্মু বললেন, তামিম, মায়ার তো এখনো পড়াশোনা কমপ্লিট হয়নি, তাই আমি ভাবছি মায়াকে আমাদের পাশের একটা কলেজে ভর্তি করিয়ে দিই। মায়াকে জিজ্ঞেস করে দেখো। আমি খেতে খেতে বললাম,
মায়া মামুনি, তুমি কি বলো? আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন আম্মু। আচ্ছা, তাহলে কাল গিয়ে মায়াকে আমাদের পাশের কলেজে ভর্তি করিয়ে দিবি। আচ্ছা। তারপর নাস্তা শেষ করে রুমে এসে রেডি হয়ে অফিসে চলে এলাম। সারাদিন অফিস শেষে রাতে বাসায় ফিরলাম। এসে দেখি মায়া এখনও খায়নি। আমাকে ছাড়া মায়া একা খায়ও না, কারণ আমায় ওকে প্রতিদিন নিজের হাতে করে খাইয়ে দিতে হয়। তো খাওয়া দাওয়া শেষ করে দুজনে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে মায়াকে নিয়ে আমাদের পাশের একটা কলেজে চলে এলাম। এই কলেজে আমিও পড়েছিলাম, তাই কলেজের প্রিন্সিপাল আমাকে ভালো মতোই চেনেন। তো ওনার সাথে মায়ের ব্যাপারে কথা বলে মায়াকে কলেজে ভর্তি করিয়ে দিলাম। মায়া এবার এটা দ্বিতীয় বর্ষে উঠেছে, কিন্তু মায়ের বাবা মারা যাওয়ার টাকা অভাবে আর ঠিকমতো পড়াশোনা হয়ে ওঠেনি। তো মায়াকে ভর্তি করিয়ে ওর ক্লাস নিয়ে ওকে নিয়ে বাসায় চলে আসলাম। মায়াকে বাসায় নামিয়ে দিয়ে আমি আবার অফিস চলে এলাম। সারাদিন অফিস করে রাতে বাসায় ফিরলাম। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় মায়া রুমে এসে আমার সামনে দাঁড়ালো। কি কিছু বলবা? বলো, কি বলবা? আপনি অফিস যাওয়ার সময় আমাকে কলেজে নামিয়ে দেবেন প্লিজ। আসলে একা একা যেতে কেমন যেন লাগছে। আচ্ছা, তুমি গিয়ে রেডি হয়ে আসো, জানিও একা একা যেতে পারবে না, তাই না করলাম না থ্যাংক ইউ। বলে আমার গালে একটা কিস করে দৌড়েই পালিয়ে গেল। আমি খালি কিছুক্ষণ মুচকি মুচকি হাসলাম। কিছুক্ষণ পর মায়া রেডি হয়ে আসলো। তারপর ওকে সাথে নিয়ে গাড়ি বের করে বাসা থেকে বের হয়ে আসলাম। কিছুক্ষণ পর ওর কলেজের সামনে এসে গাড়ি থামালাম। কলেজ ছুটি হলে আমায় এবার নিতে আসবেন তো? ওকে, আসবো। এখন যাও, ক্লাসে যাও। মায়ের কিছু না বলে চুপচাপ ক্লাসে চলে গেল। তারপর আমিও গাড়ি স্টার্ট দিয়ে অফিসে চলে এলাম। বিকেলবেলা ম্যানেজারকে বলে মায়ের কলেজে চলে আসলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মায়া কিছু মেয়েদের সাথে নিয়ে বের হয়ে আসলো। তারপর ওদের সবাইকে বিদায় দিয়ে গাড়িতে এসে বসলো। ওরা কারা ছিল? আমার নতুন ফ্রেন্ড। আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিয়ে সোজা বাসায় চলে আসলাম। এইভাবে কেটে গেল আরো কিছুদিন। এখন আমার অফিসে আর মায়ের কলেজেই দিনটা কেটে যায়। তো আজকে বিকালবেলা মায়াকে আনতে গাড়ি নিয়ে কলেজে চলে এলাম। কলেজে এসে দেখি যে মায়াকে কিছু ছেলে বিরক্ত করছে। মায়া ভার্সিটির ভিতরে একা দাঁড়িয়ে আছে, আর ছেলেগুলো মায়াকে টিজ করছে। মালটা তো একদম জোস, কলেজের নতুন মনে হচ্ছে। ও ভাই, আর ফিগারটাও সেই। পাশ থেকে অন্য একটা ছেলে বললো কথাটা। ওদের এমন কথা শুনে মিনিটের মধ্যেই মাথাটা গরম হয়ে গেল। আর থাকতে পারলাম না, গাড়ি থেকে নেমে সোজা ওদের পাশে গিয়ে দাঁড়ালাম। এখানে হচ্ছেটা কি? হ্যাঁ, ওই তুই কে বেজে, তোকে যে বলতে হবে। একটা ছেলে আমার কাছে এসে ধাক্কা দিয়ে বললো কথাটা। দেখবি আমি কে? দাঁড়া, দেখাচ্ছি। কথাটা বলে আশেপাশে তাকিয়ে দেখি মাটিতে একটা মোটা লাঠি পড়ে আছে। তারপর এটা হাতে নিয়ে ওদের কাছে গিয়ে লাঠি দিয়ে সব কটাকে এলো পাথাড়ি মারতে শুরু করলাম। মারতে মারতে এক সময় ওরা সবাই আধমরা হয়ে মাটিতে পড়ে গেল। তারপর সবাই আমার পা ধরে মাপ চাইতে লাগলো। ভাই প্লিজ আমাদের মাফ করে দিন, আমাদের ভুল হয়ে গেছে, আর এমন হবে না। যার সাথে বেয়াদপি করেছিস মাপটা তার কাছে গিয়েই চা। তারপর ছেলেগুলো গিয়ে মায়ের পায়ে পড়ে মাপ চাইতে লাগলো। আপু, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ আমাদের মাফ করে দিন, আমরা আর কখনো আপনার সাথে এমন খারাপ ব্যবহার করব না। মায়া কিছু না বলেই দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরলো। এদিকে কলেজের সবাই এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কাজকর্ম দেখছে। তারপর আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, শি ইজ মাই ওয়াইফ। ওর সাথে যদি কলেজের কোনো ছেলে খারাপ ব্যবহার করে তাহলে ওদেরকেও এদের মতো অবস্থা করে ছাড়বো। এমনকি আজ থেকে যদি এই কলেজের কোনো ছেলে মেয়েদের টিজ করে তাহলে তাদের অবস্থা খারাপ করে দেবো। আমি চিৎকার করে বললাম কথাগুলো। এদিকে মায়া আমাকে জড়িয়ে ধরে শুধু কেঁদেই যাচ্ছে, কিছুতেই ওর কান্না থামানো যাচ্ছে না। তারপরে আমি পকেট থেকে ফোনটা বের করে অভিকে কল দিয়ে কলেজে আসতে বললাম। অভি এই কলেজেই পড়ে, আর অভি হল আমার জুনিয়র। যখন আমি এই কলেজে পড়তাম তখন অভির সাথে আমার পরিচয় হয়। অভি আমাকে তার বড় ভাইয়ের মতোই দেখে, এমনকি আমার সব কথাও শুনে। কিছুক্ষণ পর অভি কলেজে চলে আসলো। আরে তামিম ভাইয়া, আপনি এখানে? কোনো ঝামেলা হয়েছে নাকি? তারপর অভিকে পুরো ঘটনা বললাম। অভি আমার কথা শুনে তার মাথাটাই গরম হয়ে গেল। তারপরে ছেলেগুলোর কাছে গিয়ে ওদের ইচ্ছে মতো লাথি মারতে লাগলো। অভি, তা অনেক হয়েছে, আর মারিস না। ওদেরকে আমি শাস্তি দিয়ে ফেলেছি, এখন সুন্দর কি করতে হবে। হ্যাঁ ভাইয়া, বলেন। আজ ওরা যেভাবে মায়াকে টিজ করেছে সেভাবে কালকে অন্য কোনো মেয়েকেও টিজ করতে পারে। তুই শুধু ছেলেদের কলেজের চারিদিকে সেট করে দে, যাতে আজকের পর থেকে এইসব ছেলেই কলেজের কোনো মেয়েকে টিজ করতে না পারে। আপনি কোনো চিন্তা করবেন না ভাই, আজকের পর থেকে এই কলেজের কোনো ছেলেরা মেয়েদের টিজ করতে পারবে না। ওকে, তাহলে আমি আজকে আসি। তারপর মায়াকে সাথে নিয়ে কলেজের বাইরে এসে ওই গাড়িতে উঠিয়ে নিজেও উঠে বসলাম। তারপর গাড়িটা স্টার্ট দিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে মায়াকে নিয়ে রুমে চলে এলাম। ওরা তোমায় বিরক্ত করছিল কেন? আজকে আমার একটা বান্ধবীও কলেজে আসেনি,
তাই কলেজ ছুটির পর আমি আপনার অপেক্ষায় কলেজের ভিতরে দাঁড়িয়েছিলাম। তখন হঠাৎ কিছু ছেলেরা এসে আমায় বিরক্ত করতে লাগলো। তুমি ওদেরকে কিছু বলছিলে? না, ওরা তো অনেকজন ছিল, তাই কিছু বলার সাহস পাইনি। আচ্ছা বেশি যা হয়েছে ভুলে যাও, এরপর থেকে তোমায় আর কেউ বিরক্ত করবে না। যদি কেউ করে সোজা আমায় এসে বলবা, তারপর দেখবো আর কি হাল করি। আচ্ছা। তারপর ফ্রেশ হয়ে দুজন নিচে গিয়ে খাবার খেয়ে আবার উপরে চলে এলাম। রুমে এসে কিছুক্ষণ আরাম করার পর একটু ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম ভাঙলো মায়ার ডাকে। কি হলো, ডাকছো কেন? আপনার বন্ধু ফোন করেছে। নাম কি, কি বলেছো? নাম জানি না, শুধু আপনাকে এই জায়গায় যেতে বলেছে। ওই দেখি তো, মোবাইলটা দেখি। এই নিন। মোবাইলটা আমার হাতে দিল সে। ফোনটা হাতে নিয়ে কল লিস্ট চেক করে দেখি শুভ কল দিয়েছিল। বুঝেছি, ওরা সবাই আমাদের আড্ডায় এসেছে, তাই আমাকেও আসতে বলছে। তারপর ওটা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। রুম থেকে বের হতেই যাবো, এমন সময় মায়া এসে আমার সামনে দাঁড়ান। আসার সময় আমার জন্য আইসক্রিম আর চকলেট নিয়ে আসবেন কিন্তু। না আনলে হয় না? না, আমি বলেছি তো আনতেই হবে। আচ্ছা আচ্ছা, আনবো, যাও এখন আমি যাই। আর সাবধানে যাবেন। আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে আসলাম। তারপর সোজা বন্ধুদের আড্ডাখানায় চলে আসলাম। এসে দেখি সবাই এসে বসে আড্ডা দিচ্ছে। আমাকে দেখি সবাই চুপ হয়ে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে ওদের পাশে গিয়ে বসলাম। কিরে, তোর যখন ফোন দিলাম তখন একটা মেয়ে ফোন ধরলো। মেয়েটা কে রে? তোদের ভাবি, মানে আমার বউ। হায় হায়, কি বলে ফেললাম আমি? এখন তো ওরা সবাই আমারে খাইছে। কি, তুই বিয়ে করছিস অথচ আমরা কেউ জানি না? মামা, তলে তলে এত দূর? না মানে আসলে ওই, সত্যি করে বল, ঘটনাটা কি? জানি না বলে উপায় নেই, তাই বাধ্য হয়ে ওদের সবকিছু বলেই দিলাম। আমার কথা শুনে সবাই আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এবার তাকানো কি আছে, বিয়েই তো করেছি, কোনো মেয়েকে নিয়ে তো আর পালিয়ে আসিনি। বুঝলাম, তা আমাদের টিট কই? ট্রিট তো ফকিন্নিরা নাই, তোর কি ফকিন্নি নাকি? এসব বলে বাঁচতে পারবি না। বিয়েতে দাওয়াত দিস, না হলে সেটার জন্য এখানে আমাদের খাওয়াবি। ভাই আমার কাছে এত টাকা নেই ভাই। সমস্যা নেই, মামা তো আছেনই। আচ্ছা ভাই, তোরা যা খাবার খেয়ে নে, বিল আমি দিয়ে দেবো। কি জানি, ওদের থেকে আর বাঁচতে পারবো না। তারপর সব কটা মামার দোকান থেকে ইচ্ছে মতো খেতে লাগলো। মনে হয় আজ আমার ফকির করবার নিয়ত করেছে। ওদের খাওয়া শেষ হলে আরো কিছুক্ষণ ওদের সাথে আড্ডা দিয়ে সবাইকে বিদায় জানিয়ে ওইখান থেকে চলে আসলাম। তারপর মায়ার জন্য আইসক্রিম আর কিছু চকলেট নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে ঢুকে দেখি মায়া তো রুমে নেই। ভালোই হলো, তাহলে ওকে সারপ্রাইজটা দেওয়া যাবে। রুমে একা একা বসে আছি, এমন সময় মায়ার রুমে এসে ঢুকলো। আবার রুমে দেখি আমার পাশে এসে বসে পড়লো। আমার আইসক্রিম আর চকলেট কোথায়? সরি, আমাদের মনে নেই। কথাটা শোনার পরেই মায়ের হাসি মুখটা মলিন হয়ে উঠলো। আর কিছু না বলে মায়া চুপচাপ বারান্দায় চলে গেল। ওইখানে গিয়ে আকাশের দিকে দাঁড়িয়ে তারপর সে তাকিয়ে থাকলো। বুঝেছি, পাগলিটা রাগ করেছে। যে গিয়ে আগে ওর রাগটা ভাঙিয়ে আসি, নাহলে রাগ আরো বেড়ে যেতে পারে। তারপর উঠে বারান্দায় এসে মায়াকে পিছন থেকে জড়িয়ে ফেললাম। আমার শুরুতে মায়া প্রথমে একটু কেঁপে উঠলো, তারপর স্বাভাবিক হয়ে নিজেকে আমার থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। ছাড়ুন আমায়। না, ছাড়বো না। আমার পাগলিটা বলছি আমার উপর রাগ করেছে। আমি কারোর উপর রাগ করিনি। আর আমি কারোর পাগলিও না। বুঝেছি, এইভাবে হবে না। তাই মায়াকে নিজের কোলে তুলে নিলাম। তারপর ওকে রুমে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিলাম। এরপর ওর জন্য না আইসক্রিম আর চকলেট ওর হাতে দিয়ে দিলাম। এই নাও, তুমি যা যা বলেছো সব এনেছি, এখন খুশি? মায়া প্রথমে রাগ দেখালো, পরে যখন দেখলো সামনে আইসক্রিম আর চকলেট, তখন খুশি জড়িয়ে ধরে গালে একটা কিস করে বসলো। তাহলে পাগলিটা রাগ ভেঙেছে? হ্যাঁ, এনেছেন যখন, তাহলে আগে মিথ্যে বললেন কেন? ওইটা তো তোমার সাথে একটু মজা করছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তখন তুমি কেমন রিয়াক্ট করো। না, আপনি আমায় কষ্ট দেওয়ার জন্য এমন করেছেন। আপনার তো আমাকে কষ্ট দিতে ভালো লাগে। আরে বাবা, আমি সত্যি তোমার সাথে একটু মজা করেছিলাম। যাই, আর কখন এমন করবো না। এখন খুশি তো? কেন করবেন না, আরো বেশি করে করবেন। আপনার এমন কাজে আমি প্রথমে কষ্ট পেলেও পরে আইসক্রিম আর চকলেট দেখে অনেক খুশি হয়েছি, যা বলে বোঝাতে পারবো না। আমি চাই আপনি প্রতিদিন এইভাবে মজা করে পরে আবার আমার রাগ ভাঙাবেন। পাগলি কোথাকার। শুধু আপনার। হয়েছে হয়েছে, এখন আগে আইসক্রিমটা খেয়ে নাও, নাহলে গলে যাবে তো। আপনি খাবেন না? না না, আমার এসব ভালো লাগে না। ভালো লাগে না নাকি অন্য কোনো মতলব আছে? অন্য মতলব মানে? মানে হলো ওই দিন পার্কে যেভাবে আইসক্রিম খেয়েছিলেন সেইভাবে খাওয়ার ইচ্ছে আছে নাকি? কি বলো এসব, কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়ান, আমি পৌঁছিয়ে দিচ্ছি। কথাটা বলে মায়া একটু আইসক্রিম
ওর ঠোঁটের চারপাশে লাগিয়ে দিল। তারপর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। না না, আমি বুঝে গেছি, আর বোঝাতে হবে না। বুঝেছেন যখন তাহলে কাজটা শেষ করে নি। না না, থাক, দরকার নেই, আইসক্রিমটা তাড়াতাড়ি খেয়ে নাও। আচ্ছা। তারপর মায়া বসে বসে আইসক্রিমটা খেতে লাগলো। কি আর বলবো, একেবারে ছোট বাচ্চাদের মতো করে খাচ্ছে। ওর খাওয়া দেখে আমারই অনেক হাসি পাচ্ছে। আইসক্রিম একেবারে মুখে চারপাশে লাগিয়ে ফেলেছে, কিছু বলছে না, যদি আবার ওই দিনের মতো কিস করে বসে। কিছুক্ষণ পর মায়ের আইসক্রিম খাওয়া শেষ হলে চকলেটের প্যাকেট থেকে চকলেট খেতে শুরু করলো। এরই মধ্যে আম্মু এসে আমাদের খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। চকলেট পরে খাবো, এখন খেতে চলো। আচ্ছা চলেন। তারপর মায়াকে সাথে নিয়ে নিচে চলে আসলাম। মামুনি, তোমার পড়াশোনা কেমন চলছে? ভালোই আম্মু। কলেজে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? মায়া চুপ করে আমাদেরকে তাকিয়ে আছে। আমিও ওকে ইশারায় ভালোই চলছে বলতে বললাম। না আম্মু, অসুবিধা হবে কেন? আমার তো কলেজে ভালোই লাগছে, আর কলেজে আমার অনেক ফ্রেন্ডও আছে। বাহ, আমার মেয়েটা তো অনেক ভালো, নতুন কলেজে গিয়ে নতুন ফ্রেন্ড বানিয়ে ফেলেছে। হুম। আম্মু আর মায়া কথা বলছে, আর আমি বসে বসে খাচ্ছি। খাওয়া শেষ হলে মায়াকে খাইয়ে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে বসে বসে ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করছি। এমন সময় মায়া রুমে আসলো, এসে আমার পাশে বসে পড়লো। কি করছেন? দেখছো না কি করছি? আমি কাজ করতে করতে বললাম। অনেকক্ষণ ধরে তো কাজ করলেন, এখন একটু আমার সাথে ছাদে আসবেন প্লিজ। কেন? না মানে, আজ আকাশে অনেক সুন্দর চাঁদ উঠেছে, আর আমার চাঁদ দেখতে খুব ভালো লাগে। প্লিজ চলেন না, ছাদে গিয়ে চাঁদ দেখে আসি। না, এখন যেতে পারবো না, অনেক কাজ আছে আমার। কাজ পরেও করতে পারবেন, এখন আমার সাথে ছাদে চলেন। কথাটা বলে আমার হাত থেকে ল্যাপটপটা কেড়ে নিয়ে বন্ধ করে দিল। কাজগুলো আজকে কমপ্লিট করতে হবে, কিন্তু মায়া হুট করে এভাবে ল্যাপটপটা কেড়ে নিয়ে বন্ধ করে দেওয়ায় মাথা গরম হয়ে গেল। আর আগের মাথায় সাথে সাথে মায়ের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিলাম। চড় খেয়ে গালে হাত দিয়ে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ভাবেনি যে আমি তাকে চড় মারবো। আপনি আমার চড় মারলেন? তোমার সাহসী করে হয় আমার হাত থেকে ল্যাপটপটা কেড়ে নেওয়ার? দেখতে পাচ্ছ না আমি এখন কাজ করছি? মায়া ধমক শুনে সাথে সাথে কান্না শুরু করে দিল। ওর কান্না দেখে মুহূর্তের মধ্যেই ওর জন্য মনে মায়া হতে লাগলো। এই আমি কি করলাম? আমি মায়াকে চড় মারলাম? মায়া, সরি মায়া, আমার ভুল হয়ে গেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমার ইচ্ছে করে চড় মারিনি তো। আসলে রাগের মাথায় তখন জ্বর মেরে ফেলেছি, প্লিজ আমায় মাফ করে দাও। মায়া কিচ্ছু বলছে না, শুধু কেঁদেই যাচ্ছে। কিছুতেই ওর কান্না থামানো যাচ্ছে না। এদিকে মায়ার কান্নার আওয়াজ শুনে হঠাৎ আম্মু রুমে এসে ঢুকলেন। কি হয়েছে মামুনি, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার, বলো আমায়। কিছু না। কথাটা বলে আম্মুকে চুপিয়ে ধরে কান্না করতে লাগলো। আরে কি হয়েছে মামুনি, এইভাবে কান্না করছো কেন? আম্মুকে বলো। কি রে, ও কান্না করছে কেন? না মানে আসলে, তারপর আম্মুকে সব বললাম। তোকে ওর গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে? আম্মু বিশ্বাস করো, আমি ওকে। চুপ, আর একটাও কথা শুনতে চাই না আমি। ও ছোট মানুষ, এত কিছু বোঝে, তাই বলে তুই ওকে এইভাবে মারতে পারলি? কিন্তু আমি আর কিচ্ছু শুনতে চাই না। চলো মামুনি, তুমি আমার রুমে চলো। কথাটা বলে আম্মু মায়াকে নিয়ে রুম থেকে চলে গেলেন। কি বললাম এটা আমি? কিভাবে ওকে চড় মারতে পারলাম? আম্মু তো ঠিকই বলেছেন, ও ছোট মানুষ, এত কি বোঝে নাকি? না, আমার এভাবে ওকে মারাটা ঠিক হয়ে ওঠেনি। এদিকে আম্মু মায়াকে নিয়ে ওরা রুমে চলে আসলেন। মায়া এখনো আম্মুকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে, কিছুতেই ওর কান্নাটা থামানোই যাচ্ছে না। হ্যাঁ মামুনি, বিছানায় এসে বস। ইস, গালে একেবারে দাগ বসিয়ে দিয়েছে শয়তানটা। তুমি বসো, আমি তোমার জন্য মলম নিয়ে আসছি। বলে আম্মু উঠে আলমারি থেকে একটা মলম বের করে নিয়ে আসলেন। তারপর মায়ের কাছে গিয়ে একটু মলম বের করে গালে লাগিয়ে দিলেন। এখনো ব্যথা করছে বুঝি? চিন্তা করো না, মলম লাগিয়ে দিয়েছি, ব্যথা কমে যাবে। এখন চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ো তো। কোথায়? কেন, এইখানে। কিন্তু আমার তো ওনাকে ছাড়া ঘুম আসে না, আর উনি প্রতিদিন ঘুমানোর সময় আমায় জড়িয়ে ধরে বুকে নিয়ে ঘুমান, আর ঘুম আসার জন্য আমার মাথায় হাত বুলিয়েও দেন। চুপচাপ এইখানে ঘুমাও, ওর কাছে আর যাওয়া লাগবে না। আজকে আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিব, তাহলে তো হবে নাকি? কিন্তু আমি কি বলেছি শুনতে পাও নাই? আর কিছু না বলে বিছানায় গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়লাম। তারপর আম্মু মায়ের মাথায় পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিন্তু মায়ের তো আমাকে ছাড়া কিছুতেই ঘুম আসছে না, কি করবে? এতদিনের অভ্যেস, এত তাড়াতাড়ি কি ভোলা যায়? আম্মু মায়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একসময় মায়া ঘুমিয়ে পড়লো। আগে বলে রাখি, আব্বু কিছু কাজের জন্য দেশের বাইরে আছেন।
তাই আম্মু আজ মায়াকে ওনার সাথেই রেখে দেন। এদিকে আমি রুমে একা একা বসে আছি আর মায়ের জন্য অপেক্ষা করছি। কি হলো, মায়া এখনো রুমে আসছে না কেন? নাকি আজ আম্মুর রুমে শুয়ে পড়লো? যাই তো, গিয়ে একটু দেখে আসি। তারপর রুম থেকে বের হয়ে সোজা আম্মুর রুমের কাছে চলে যেতাম। এসে দেখি ভিতর থেকে দরজাটা লাগানো। যা, এবার দেখি দরজাটা বন্ধ করে দিয়েছেন। তার মানে মায়া আজ আম্মুর সাথেই ঘুমিয়ে পড়েছে। তাহলে আমার আজ একা একাই ঘুমাতে হবে। নাহ, একবার আম্মুকে ডাক দিয়েই দেখি মায়া কি করছে। আম্মু, আম্মু! কে? আরে আমি, দরজাটা খোলো। কেন? বলছিলাম কি, মায়া কোথায়? ওকে আজ ঘুমাবে না? না, ও ঘুমিয়ে পড়েছে। আর আজ মায়া আমার সাথেই ঘুমাবে, তুই যা এখন। আম্মু মানে বলছি কি, ওই তুই যাবি এখন না লাঠি নিয়ে আসবো? এই বয়সে এত বড় একটা ড্যামরা ছেলেকে মারবা? বুঝেছি, তুই যাবি না, দাঁড়া আমি লাঠি নিয়ে আসছি। না, থাক থাক, আর আসতে হবে না, আমি চলে যাচ্ছি। কি আর করার, দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসলাম। আর একটু সময় থাকলে নিশ্চয়ই আম্মু লাঠি নিয়ে দৌড়াতেন। ছোটবেলায় একবার অবশ্য একটা ভুলের জন্য লাঠি নিয়ে দৌড়ানি দিয়েছিলেন। সেই দেখি ভীষণ ভয় পায় আম্মুকে। কি আমার কথাগুলো শুনে হাসি করেন না। বিছানার উপরে শুয়ে আছে কিন্তু কিছুতেই ঘুম আসছে না। কি করবো, মায়াকে ছাড়া যে এখন আমার ঘুমও আসে না। খুব মিস করছি এখন মায়াকে। আজ নিজের উপরেই খুব রাগ হচ্ছে, কেন যে ওকে চড়টা মারতে গেলাম। কিন্তু কি করবো, কাজের সময় যদি কেউ ডিস্টার্ব করে তাহলে রাগ তো উঠবেই। মায়াকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়ালই নেই। মাঝরাতে হঠাৎ বুকে ভারী কিছু একটা অনুভবে ঘুমটা ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখি মায়া আমাকে জড়িয়ে ধরে আছে আমার বুকের উপরে শুয়ে। হায় রে কপাল, আজ মায়া পাশে নেই বলে স্বপ্নতেও দেখছি। তারপর আমি মায়াকে জড়িয়ে ধরে আবার শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলে চোখ মেলে দেখি মায়া আমার বুকের উপরে শুয়ে আছে। মায়াকে নিজের বুকের উপরে দেখে অনেক অবাক হলাম। আরে, মায়া তো রাতে আম্মুর রুমে শুয়েছিল, তাহলে এইখানে আসলো কিভাবে? তখনই আমার মাঝরাতের কথা মনে পড়ে যায়। তার মানে ওইটা স্বপ্ন ছিল না, সত্যি মায়া তখন আমার বুকে শুয়েছিল। মায়ার যে গালে চড় মেরেছিলাম সেই গালে এখনো হাতের 5 আঙ্গুলে দাগ রয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় ওকে একেবারে নিষ্পাপ বাচ্চাদের মতো লাগছে। আমি কিভাবে ওর উপর হাত তুলতে পারলাম? ভাইয়া ও আপুরা কি ভাবছেন মায়ার জন্য আমি এমন করছি কেন, তাই তো? আসলে প্রথম ওকে মেনে না নিলেও পরে ওর পাগলামিগুলোর জন্য ধীরে ধীরে ভালোবেসে ফেলেছি। যদিও মায়া আমার থেকে কম করে হলেও 5 বছরের ছোট, তবু ওর সাথে যখন আমার বিয়ে হয়েছে তাহলে মানতে তো হবেই। আর মায়াকে আম্মুরও অনেক পছন্দ, একেবারে নিজের মেয়ের মতো করে দেখেন মায়াকে। এইখানে আমি আর ওদের থেকে আলাদা করতে চাই না, তাই মায়াকে আমিও ধীরে ধীরে মেনে দিয়েছি। মায়াকে যে গালে চড় মেরেছিলাম সেই গালে হাত বোলাতে লাগলাম, তারপর কপালে চুমু দেওয়ার জন্য একটু একটু করে এগোতে লাগলাম। ওর একেবারে কাছে এসে যেই ওর কপালে চুমু দিতেই যাবো তখনই মায়া ঘুম থেকে উঠে পড়ল। ও উঠে যাওয়ায় আমিও থেমে গেলাম। কি হলো, থেমে গেলেন কেন? চুমু দেন। তুমি কখন উঠলে? অনেক আগেই উঠেছি, এখন চুমু দেন। চুমু দেবো মানে? কি বলছো এসব? আপনি না দিলে কিন্তু আমিই দিয়ে দিব। আরে কি বলছো এসব, কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়ান, বোঝাচ্ছি। কথাটা বলে মায়া আমার ঠোঁটের সাথে তার ঠোঁটটা এক করে দিল। হুট করে যে ওইভাবে কিস করে বসবে আমি তো ভাবতেও পারিনি। এদিকে মায়া আমার ঠোঁটে একের পর এক কিস করেই যাচ্ছে। আমি ওর কিসের রেসপন্স দিতে লাগলাম। কিছুক্ষণ পর মায়াকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু মায়া কিছুতেই আমায় ছাড়ছে না। অবশেষে মায়াকে জোর করে নিজে থেকে ছাড়িয়ে নিলাম। কি হলো, ছাড়িয়ে নিলেন কেন? এমনি এখন এসব করা ঠিক হবে না। কেন? কারণ তোমার এখনো পড়াশোনা শেষ হয়নি, তাই আমাদের মধ্যে এসব কিছুই হবে না। এখানে পড়াশোনা শেষ হওয়ার কি আছে? অনেক কিছু তুমি বুঝবে না। আমাকে যে ভালোবাসেন না এটা বললেই তো হতো, শুধু শুধু অজুহাত দেখানোর কি আছে? কে বলেছে তোমায় ভালোবাসি না? কেউ বলে নাই, আমি জানি। আরে এই বিষয় নিয়ে রাগ করছো কেন? বললাম তো তোমার পড়াশোনা এখনো শেষ হয়নি, তাই আমাদের এখন এসব কিছুই করা ঠিক হবে না। আর বলতে হবে না, আমি সব বুঝি। কি বুঝো? এই যে আপনি আমায় ভালোবাসেন না। ও আবার সে এক কথা। আচ্ছা তুমি বলো, কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমায় ভালোবাসি? মায়া কিছুক্ষণ ভাবার পর বলল, আপনাকে আমার 3টা কথা রাখতে হবে, তাহলেই বিশ্বাস করব যে আপনি আমায় ভালোবাসেন। আচ্ছা রাখবো, এখন বলো আমায় কি কি করতে হবে। না, আগে আমার মাথা ছুঁয়ে কথা দেন যে আমার কথাগুলো আপনি রাখবেন। আচ্ছা এই নাও কথা দিলাম, আমি তোমার সব কথা রাখবো। কিছু না ভেবে ওর মাথা ছুঁয়ে দিয়ে কথা দিয়ে দিলাম। সত্যি তো? বাবা 3 সত্যি। এবার বলো আমায় কি করতে হবে। তাহলে শোনেন। 1, আপনাকে এখন থেকে আমার সব কথা মেনে চলতে হবে। আমি যা বলবো তখন সেটাই করতে হবে।
2, অফিসে আপনি ভুলেও কোনো মেয়ের সাথে কথা বলবেন না দরকার ছাড়া। আর প্রতিদিন ঘুম থেকে উঠে আমার কপালে একটা চুমু দিয়ে আমার ঘুম ভাঙাতে হবে। যদি না করেন তাহলে আপনার সাথে সারা দিন কথা বলবো না। আচ্ছা, আমি তোমার কথায় রাজি, কিন্তু আরেকটা কথা রয়ে গেছে। সেটা কি? সেটা এখন না, আপনার পড়াশোনা শেষ হবার পর বলবো। কি এমন কথা যে এখন বলা যাবে না, একেবারে পড়াশোনা শেষে হলে বলবে? সেটাই আপনার ভালোবাসার আসল প্রমাণ হবে, তাই সে কথা এখন বলা যাবে না। ভালোবাসার আসল প্রমাণ মানে? সময় হলে ঠিকই বুঝতে পারবেন। এখন আমার ঘুম পাচ্ছে, একটু ঘুমোতে দেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন। তুমি তো রাতে আম্মুর রুমে ছিলে, তাহলে এই রুমে কি করে আসলে? ছিলাম, তবে আপনাকে ছাড়া ঘুম আসছিল না, তাই মাঝরাতে উঠে আম্মুর রুম থেকে চুপি চুপি বের হয়ে আপনার পাশে চলে আসলাম। তাই? তা আমায় ছাড়া কেন ঘুম আসছিল না জানতে পারি? কি করব, আপনার বুকে মাথা না রেখে ঘুমোলেছে আমার ঘুম আসে না, তাই মাঝরাতে লুকিয়ে এসে আপনার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম, কিন্তু আমার এখন আবার ঘুম পাচ্ছে। আচ্ছা, তাহলে আরেকটু ঘুমিয়ে পড়ো, এখনো কলেজের অনেক সময় বাকি আছে। মাথা বুলিয়ে দিন, তাহলে তাড়াতাড়ি ঘুম চলে আসবে। আচ্ছা, দিচ্ছি, তুমি ঘুমাও। তারপর মায়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। এক সময় মায়া ঘুমিয়ে পড়লো। মায়ের জন্য রাতে আমিও ভালো করে ঘুমাতে পারি না, তাই আমিও ওকে জড়িয়ে ধরে হাফাটা ঘুমিয়ে পড়লাম। এদিকে মায়াকে রুমে না পেয়ে মা মায়াকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে এক সময় আমার রুমের পাশে এসে দেখে মায়া আমার সাথে শুয়ে আছে। আমাদের দুজনকে একসাথে দেখে মা একটা মুচকি হাসি দিয়ে চলে গেলেন। এইভাবে কাটছিল আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার সংসার। প্রতিদিন ঘুম থেকে উঠে মায়ের কপালে একটা চুমু দিয়ে ওর ঘুমটা ভাঙাতে হয়, আবার ওর বাচ্চাদের মতো করা আবদারও সব পূরণ করতে হয়। এই প্রতিদিন বিকালবেলা বাসায় আসার সময় ওর জন্য আইসক্রিম নিয়ে চকলেট নিয়ে আসতে হয়, না হলে আবার ম্যাডাম রাগ করে বসে থাকেন। আমিও কখনো কখনো ওকে মিথ্যা বলে রাগিয়ে দিই, তারপর আবার আইসক্রিম আর চকলেট দেখিয়ে ওর রাগটা ভাঙাই। সব মিলিয়ে মায়াকে নিয়ে অনেক সুখেই কাটছে আমার দিনকাল। তো আজ বিকালবেলা গাড়ি নিয়ে মায়াকে আনতে কলেজে চলে এলাম। এসে অনেকক্ষণ ধরে গাড়িতে বসে মায়ের জন্য ওয়েট করছি, কিন্তু মায়া আসছে না। আশ্চর্য, মায়ের আসতে আজ এত দেরি হচ্ছে কেন? অন্যদিন তো এই টাইমে মা এসেই পড়ে। তারপর আরো কিছুক্ষণ ওর জন্য ওয়েট করার পর হঠাৎ দেখলাম মায়া একটা ছেলের সাথে কথা বলতে বলতে কলেজ থেকে বের হয়ে আসছে। মায়াকে ওই ছেলেটার সাথে দেখে কেন জানি বুকে আঘাত লাগলো। মায়া ওই ছেলেটার সাথে কি করছে? আমার জানা মতে তো মায়ের কোনো ছেলে ফ্রেন্ড নেই, তাহলে এই ছেলেটাকে? এদিকে মায়া ছেলেটার সাথে কথা বলে ওকে বিদায় জানিয়ে গাড়িতে এসে উঠে বসলো। ছেলেটাকে ছিল জানি না কে, কলেজ ছুটির পর আমার কাছে এসে গতকালকে নোট চাইলো। সে নাকি গতকাল কলেজ আসেনি, তাই ওকে গতকালই নোট দিলাম। আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার রুমে চলে এলাম। রুমে বসে বসে শুধু ওই ছেলেটার কথাই ভাবছি। ছেলেটাকে আর মায়ের কাছ থেকেই কেন নোট চাইলো? অনেক কিছু চিন্তা ভাবনা মাথায় আসছে, কিন্তু কিছুই বুঝে উঠতে পারছি না। এদিকে মাথাটাও একটু একটু ব্যথা করা শুরু করে দিয়েছে, তাই বিছানায় গায়ে এড়িয়ে দিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম আর আসছে না। কিছুক্ষণ পর মায়াও রুমে চলে আসলো। এসে দেখলাম আমি বিছানায় শুয়ে আছি, তাই ও আমার পাশে এসে বসলো। কি হলো, আপনি শুয়ে আছেন যে? শরীর খারাপ নাকি? একটু মাথা ব্যথা করছে, তেমন কিছু না। তাহলে আমি বলবেন না? দাঁড়ান, আমি আপনার মাথা টিপে দিচ্ছি। না থাক, লাগবে না, এমনিতেই ঘুমে যাবে। এমনিতে আবার কমে নাকি? চুপচাপ শুয়ে থাকুন, আমি আপনার মাথা টিপে দিচ্ছি। আমাকে আর কিছু বলতে না দিয়ে মায়া আমার মাথার কাছে বসে ওর হাত দিয়ে আমার মাথা টিপে দিতে লাগলো। মায়ার নরম হাতের ছোঁয়া পেয়ে কিছুক্ষণের মধ্যেই মাথা ব্যথা কমে গেল আর চোখে ঘুম চলে আসলো। তারপর কখন যে ঘুমিয়ে পড়ি খেয়ালই নেই। বিকেলবেলা ঘুম ভাঙলে উঠে ফ্রেশ হয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। তারপর একটু হাঁটাহাঁটি করে আবারও বাসায় চলে আসলাম। সন্ধ্যা হলে মায়াকে একটু পড়াতে লাগলাম। আমি প্রায়ই এখন মায়াকে মাঝে মাঝে পড়াশোনা দেখিয়ে দিই। মায়া পড়াশোনাতে অনেক ভালো, একটু বুঝিয়ে দিলেই সবকিছু বুঝে যায়। ওই দিনের মতো মায়াকে একটু পড়িয়ে রাতের খাবার খেয়ে দুজনে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে কেটে গেল আরো কিছুদিন। এই কয়েকদিনে মায়ের মধ্যে অনেকটা পরিবর্তন ঘটেছে। ও আগের মতো আমার কাছে কিছু আবদার করে না, আগের মতো আর বাচ্চা আমি আচরণ করে না। আর ওকে এখন প্রায় ওই ছেলেটার সাথে দেখা যায়। মায়া এখন মাঝে মাঝে একাই কলেজে চলে যায়, আবার কখনো কখনো একাই কলেজ থেকে বাসায় চলে আসে। ওর এমন পরিবর্তনে কেন জানি ওকে হারানোর ভয় ধীরে ধীরে বেড়েই যাচ্ছে। আজ অফিস শেষ করে গাড়ি নিয়ে মায়ের কলেজে একটু আগেই চলে আসলাম ওকে নিতে। এসে কিছুক্ষণ গাড়িতে বসার পর দেখলাম মায়া ওই ছেলেটার সাথে ক্লাস থেকে বের হয়ে আসছে। তারপর ছেলেটা মায়াকে কি যেন বলল, আর মায়া না করে দিল। এরপর ছেলেটা এক প্রকার জোর করেই মায়াকে নিয়ে কলেজ থেকে বের হয়ে পাশের একটা কফি শপে ঢুকে পড়লো।
তারপর আমি ওদিকে ফলো করে কফি শপের কাছে চলে আসলাম। এসে দেখি মায়া আর ওই ছেলেটা পাশাপাশি বসে কফি খাচ্ছে আর হেসে হেসে কথা বলছে। ওদের দুজনকে একসাথে দেখে বুকটা চিনচিন করে ব্যথা শুরু হয়ে গেল। কিছুক্ষণ ওদের লক্ষ্য করে গাড়িটা স্টার্ট দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে বসে আছি, এমন সময় আম্মু রুমে আসলেন। কি রে, তুই একা আসলি কেন? মায়া কোথায়? ওর এখনো কলেজ শেষ হয়নি, আসতে একটু দেরি হবে, তাই আমি একাই চলে আসলাম। ও একা একা আসতে পারবে? পারবে। আচ্ছা, তাহলে তুই ফ্রেশ হয়ে খেতে আয়, আমি তোর জন্য টেবিলে খাবার বাড়ছি। তারপর আমিও ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে আবার রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় বসে বসে ভাবছি আজকের ঘটনাটা। মায়া ওই ছেলেটার সাথে কফি খেতে রাজি হলো কি করে? নাকি মায়া ওই ছেলেটার সাথে কোনো প্রকার সম্পর্কে জড়িয়েছে? কিন্তু মায়া তো আমায় ভালোবাসে, তাহলে ও এমন কেন করবে? এই নিয়ে কি মায়াকে কিছু জিজ্ঞেস করবো? না না, এইসব নিয়ে ওর সাথে কথা না বলাই ভালো। কিছুক্ষণ পর মায়া বাসায় চলে আসলো। তারপর রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। একা একা এসেছো নাকি? কেন? না না, এমনি। তারপর আমি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে সোজা বন্ধুদের আড্ডায় চলে আসলাম। আজকের এই ঘটনার পর কিছুই ভালো লাগছে না, তাই বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে চলে আসলাম। যদি মনটা একটু ভালো হয়ে যায়। এসে দেখি সব বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছে, আমিও গিয়ে তাদের সাথে যোগ দিলাম। অনেকক্ষণ ধরে তাদের সাথে আড্ডা দেওয়ার পর আবার বাসায় চলে আসলাম। এখন মনটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। এইভাবে দিনটা কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর মায়াকে কলেজে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে আসলাম। অফিসে এসে সারাদিন কাজের মধ্যেই দিনটা কেটে গেল। দুপুরবেলা লাঞ্চ টাইমে আবারও মায়ের কথা মনে পড়ে গেল। মায়া এখন কি করছে? ওই ছেলেটার সাথে ঘোরাঘুরি করছে না তো? দেখি তো একটু অভিকে ফোন করে কিছু জানা যায় কিনা। তারপর ফোনটা বের করে অভির নাম্বারে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর অভি কলটা রিসিভ করলো। ভাই, হঠাৎ করে কল দিলেন যে? কোনো সমস্যা হয়েছে নাকি আবার? আরে না, এমনি একটা দরকারে ফোন দিয়েছিলাম। কি দরকার ভাই, বলেন। আগে বল, তুই এখন কোথায় আছিস? এই তো কলেজে আছি। কেন? আচ্ছা, তুই একটু দেখ তো মায়া এখন কি করছে। 1 মিনিট ভাই, আমি ওনাকে দেখে শুয়ে ফোন দিচ্ছি। কিছুক্ষণ পর আবার অভির নাম্বার থেকে কল আসলো। ভাই, মায়া ভাবি তো একটা ছেলের সাথে ক্লাসে বসে গল্প করছি। আচ্ছা, মায়া যে ছেলেটার সাথে এসে বসে আছে, ওই ছেলেটাকে তুই চিনিস? হ্যাঁ ভাই, ভালো করে চিনি। ওর নাম সানি। ছেলেটাও অনেক খারাপ। অনেকে ওকে প্লে বয় নামেও চিনি। প্রথম প্রথম মেয়েদের সাথে সুন্দর করে কথা বলে ওদের নিজের বন্ধু বানায়। তারপর আস্তে আস্তে ওকে নিজের প্রেমের ফাঁদে ফেলে ওর জীবন নষ্ট করে দেয়। কি বলছিস এসব? মায়া তো ছেলেটার সাথে অনেকদিন ধরে চলাফেরা করছে, তাহলে কি তার পরের শিকার হলো মায়া? কি? ওই ছেলেটার এত সাহস মায়া ভাবির জীবন নিয়ে খেলার চেষ্টা করছে? ভাই, আপনি শুধু অর্ডার দেন, এক্ষুনি গিয়ে ছেলেকে মেরে হাসপাতালে ভর্তি করিয়ে দেবো। না, তুই সব কিছু করবি না, যা করার আমিই করবো। তুই শুধু এখন থেকে মায়ের উপর নজর রাখিস। দেখিস ওই ছেলেটা মায়ের সাথে কি কি করে, সব খবর কিন্তু আমায় জানাবি। আচ্ছা ভাই। আচ্ছা, এখন রাখি। তারপর ফোন কেটে দিয়ে বসে বসে শুধু ভাবছি কি হতে চলেছে মায়ের সাথে। ওই ছেলেটা কি তাহলে সত্যি মায়ের কোনো ক্ষতি করতে চায়? অভি তো আমায় মিথ্যা বলবে না, তাহলে নিশ্চয়ই ওর পরের শিকার মায়া। না, যে করে হোক মায়াকে ওই ছেলেটার হাত থেকে বাঁচাতেই হবে। ওই দিনের মতো অফিস শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি মায়া এখনো রুমে আসেনি। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি, এমন সময় নিচে বাইকের আওয়াজ শুনতে পেলাম। তারপর বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। দেখলাম মায়া এসেছে, সাথে ওই ছেলেটাও। ছেলেটা বাইকে বসা আর মায়া বাইক থেকে নেমে এই ছেলেটাকে বিদায় জানাচ্ছে। তার মানে মায়া এই ছেলেটার বাইকে করে এসেছে। খুব কষ্ট পেলাম মায়াকে ওই ছেলেটার বাইকে ঘুরে আসতে দেখে। ছেলেটা চলে যাওয়ার পর মায়া বাসায় ঢুকে পড়লো। আমি ওর বারান্দায় না থেকে রুমে চলে আসলাম। এসে দেখি মায়া রুমে এসে পড়েছে। ছেলেটা গেছিল। কোন ছেলেটা? যার বাইকে করে তুমি বাসায় আসলে। আসলে ও আমার ফ্রেন্ড। ফ্রেন্ড নাকি অন্য কিছু? মানে? একটা কথা ভুলে যেও না, তুমি এখন বিবাহিত, তোমার একটা সংসার আছে। তারপরেও যদি তুমি বাইরে ছেলেদের সাথে মেলামেশা করো তাহলে সেটা কেমন দেখে বলো? আশা করছি তুমি আমার কথা বুঝতে পেরেছো। মায়া কিছুক্ষণ চুপ থাকলো। বাট আমি শুধু ওর সাথে ফ্রেন্ড হিসেবেই কথা বলি, এর বাইরে কিছু না। তাহলে ওই দিন? আমি বলতে গিয়েও থেমে গেলাম। কি ওই দিন? না, কিছু নয়। তোমাকে একটা কথা বলে রাখি, ওই ছেলেটা ততটাও ভালো নয় যার সাথে তুমি মেলামেশা করছো। আপনাকে কে বলেছে ও ভালো নয়? কে বলেছে এটা তোমার জানাটা জরুরি নয়। তুমি জাস্ট এখন থেকে আর ওর সাথে মেলামেশা করবে না। কেন করবো না? আমার যা ইচ্ছে আমি তাই করব। এখানে আমার বাধা দেওয়ার আপনি কে? মায়া, আমি তোমায় কি বলেছি শুনোনি? হ্যাঁ শুনেছি, কিন্তু আপনার কথা আমি মানতে পারবো না। নিজের ভুলের জন্য কিন্তু শেষে নিজে আফসোস করবে। সেটা সময় হলেই দেখা যাবে। কথাটা বলেই মায়া ওয়াশরুমে চলে গেল। আমি শুধু একটু মুছিয়ে হাসলাম। এভাবেই চলছিল আমাদের দিনকাল। মায়া এখন ওই ছেলেটার সাথে আরো বেশি করে মেলামেশা করে।
একবার অবশ্য ওকে নিষেধ করেছিলাম, কিন্তু ও শোনেনি, তাই ওকে এখন আর কিছুই বলি না। তো আজকে অফিস শেষে গাড়ি চালিয়ে বাসায় আসছি, এমন সময় দেখি মায়াকে কিছু ছেলেরা ধরে কোথায় নিয়ে যাচ্ছে। ওদের মধ্যে সানি ছেলেটাও ছিল, যার সাথে মায়া মেলামেশা করে। আমার আর বুঝতে বাকি রইল না যে এখন কি হতে চলেছে, তাই গাড়ি থেকে নেমে দৌড়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। ওদের সামনে যেতে দেখি ছেলেগুলোর অন্য কেউ নয়, ওই দিন যারা মায়াকে কলেজে টিজ করছিল তারাই। আমাকে দেখে তারা একটু ভয় পেয়ে গেল, তবু একটু সাহস নিয়ে দাঁড়িয়ে রইলাম। তুই আজ আবার এসেছিস? ওই দিন তো আমরা দুজন ছিলাম বলে পেরে গেছিস, কিন্তু আজ আমাদের সাথে পারবি না। দেখ আমরা কয়জন আর তুই কয়জন। ওদের মধ্যে একটা ছেলে কথাগুলো বললো। আমি ওদের কথায় শুধু একটা ডেভিল হাসি দিলাম। আমার এমন হাসি দেখে ওদের মধ্যে একটা ছেলে আমাকে মারার জন্য দৌড়ে আসতে লাগলো। ছেলেটা যখন আমার একেবারে কাছে চলে আসলো, তখন শরীরের সব শক্তি দিয়ে ছেলেটা তলপেটে একটা ঘুষি মারলাম। আগে বলে রাখি, কলেজে থাকাকালীন অনেক সময় মারামারি করেছি, তাই এদের সাথে লড়তে একটু ভয় পাচ্ছি না। সাথে সাথে ছেলেটার মুখ থেকে রক্ত বেরিয়ে আসলো। তারপর ছেলেটাকে ধরে মাটিতে শুইয়ে দিলাম। ছেলেটার এমন অবস্থা দেখে বাকিরা ভয় পেয়ে মায়াকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল। তারপর আমি গিয়ে ওই সানি ছেলেটাকে ধরলাম। ভাই আমাকে ছেড়ে দেন প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন করবো না, প্লিজ প্লিজ ভাই। আমি ওর কথায় কান্না দিয়ে হাঁটু দিয়ে ওর তল পেটেও একটা বসিয়ে দিলাম। সাথে সাথে ও মাটিতে পড়ে গেল। তারপর পকেট থেকে ফোনটা বের করে অভির নাম্বারে একটা কল দিলাম। কিছুক্ষণ পর অভি কল দিল। হ্যাঁ ভাই বলেন। এক্ষুনি ছেলেদের নিয়ে এখানে চলে আয়। আচ্ছা ভাই আমরা আসছি। তারপর ফোনটা আবার পকেটে ঢুকিয়ে নিলাম। সাথে সাথে কে যেন এসে আমায় শক্ত করে জড়িয়ে ধরলো। তাকে দেখি মায়া আমাকে জড়িয়ে ধরে আছে। এখনো মায়া ভয়ের মধ্যে আছে, তাই ওকে ছাড়াতে যেও পারলাম না। কিছুক্ষণ পর অভি ছেলেদের নিয়ে আমাদের সামনে এসে হাজির হলো। কি হয়েছে ভাই, এই সময় হঠাৎ ডাকলেন যে? আর সানি এখানে পড়ে আছে কেন? তারপর ওকে সবকিছু খুলে বললাম। তো এখন কি করবেন ভাই? ওকে আমাদের গোপনাটা নিয়ে যা, আর ওখানে গিয়ে ওর এমন অবস্থা কর যেন আর কোনোদিন কারোর সাথে এমন করতে না পারে। আপনি চিন্তা করবেন না ভাই, আমরা ওর এমন যত্ন নিব যে ও আর কোনোদিন কোনো মেয়ের সাথে এমন করবে না। তারপর মায়াকে সাথে নিয়ে গাড়িতে এসে বসলাম এবং গাড়িটা স্টার্ট দিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর মায়াকেও ফ্রেশ হতে বলে ছাদে চলে আসলাম। ছাদে এসে একা একা দাঁড়িয়ে আছি, এমন সময় কি জানো পিছন থেকে আমার কাঁধে হাত রাখলাম। পিছনে ফিরে দেখি সে আর অন্য কেউ নয়, মায়া। কিছু বলবে? আসলে আমি সরি। সরি কেন? আসলে ওই দিন যদি আমি আপনার কথা শুনতাম তাহলে আজ এমন হতো না। কি হলো, কথা বলছেন না কেন? তুমি ওখানে কেন গিয়েছিলে? আমি ইচ্ছে করে যাইনি, সানি আমায় জোর করে ওইখানে নিয়ে গেছিল। তারপর ওইখানে গিয়ে কাকে যেন ফোন করে আসতে বললো। কিছুক্ষণ পর কিছু ছেলে ওইখানে আসলো। ওদেরকে দেখেই আমি চিনে ফেলেছিলাম যে এরা আমায় কলেজে টিচ করেছিল। তারপর ওদের থেকে পালিয়ে আসতে যাব, তার আগেই ওরা আমায় ধরে ফেলে। ওদের থেকে ছোটার চেষ্টা করছিলাম, এমন সময় আপনি চলে আসলেন। খাবার খেয়েছো? না। যাও গিয়ে খাবারটা খেয়ে নাও। আপনি খাবেন না? আমার খিদে নেই, তুমি গিয়ে খেয়ে নাও। কিন্তু আমি কি বলেছি শুনতে পাওনি? মায়া ভয় আর কিছু না বলে ছাদ থেকে চলে গেল। তারপর আরো কিছুক্ষণ ছাদে থাকার পর আমিও রুমে চলে আসলাম। ওই দিনের মতো রাতের খাবার খেয়ে দুজনে যার যার মতো ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। তারপর অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। রেডি হওয়া প্রায় শেষ, এমন সময় মায়া এসে আমার সামনে দাঁড়ালো। আপনি তো অফিসে যাবেন, তাহলে যাওয়ার সময় আমায় কলেজ নামিয়ে দেবেন প্লিজ। আবার দেরি হয়ে যাচ্ছে, তাই আজ পারবো না, তুমি একাই চলে যাও। কিন্তু আমি গেলাম। তারপর মায়াকে কিছু বলতে না দিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। এবার গাড়ি নিয়ে সোজা অফিসে চলে আসলাম। এদিকে মায়া মন খারাপ করে বসে আছে, সেও কলেজ চলে গেল একাই। অফিসে এসে কিছু ফাইল চেক করছে, আর এমন সময় পিয়ন এসে বললো আমার সাথে দেখা করার জন্য কে যেন এসেছে। কে এসেছে? জানি না স্যার, একটা মেয়ে এসেছে। কি মেয়ে? নাম কি বলেছে ওর? না স্যার, ওসব কিছু তো বলেনি। আচ্ছা তুমি ওকে আমার কেবিনে পাঠিয়ে দাও তো। ওকে স্যার। তারপর পিয়ন চলে গেল, আর আমি বসে বসে ভাবছি মেয়েটা কি হতে পারে। আমার সাথে তো তেমন কোনো মেয়ের পরিচয় নেই। ভিতরে আসতে পারি? ছোটটা তো অনেক চেনা চেনা লাগছে। আসুন। এরপর সামনে যাকে দেখলাম তাকে দেখার পর আমি অবাক হয়ে গেলাম। ইরা, তুই? কেন, অন্য কাউকে আশা করছিলে বুঝি? না তা নয়, কিন্তু এত বছর পর এইভাবে আমাদের দেখা হবে আমি ভাবতে পারিনি। তা এত বছর কোথায় ছিলি? একটা ফোনও বললি না আমায়। আমি তো বিদেশে ছিলাম, পড়াশোনা শেষ করে গতকাল দেশে আসলাম। আর তোমার ফোন নাম্বার থাকলে তো ফোন দিব। ও, তাহলে এখন আমার অফিসের ঠিকানা পেলি কই? আর বলিস না, অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ তোদের অফিসের কার্ড পেয়ে যাই। তারপর সেই অনুযায়ী তোকে খুঁজতে খুঁজতে এখানে চলে এলাম। ও আচ্ছা, তো বল কি খাবি, চা না কফি?
এই গরমে কোল্ড কফি হলে ভালো হয়। তোর এই কোল্ড কফি খাওয়ার অভ্যাসটা আর কেমন না? তাহলে পিয়নকে ডেকে দুজনের জন্য 2টা কোল্ড কফি দিতে বললাম। আপনারা হয়তো ভাবছেন এই ইরাটা আবার কে, তাই তো? তাহলে ওর সম্পর্কে আপনাদের একটু বলি। ইরা আমার কলেজ লাইফের ফ্রেন্ড, অবশ্য ফ্রেন্ড নয়, বেস্ট ফ্রেন্ড। কলেজের প্রথম থেকে ইরার সাথে আমার পরিচয়, তারপর ওর সাথে ধীরে ধীরে আমার বন্ধুত্ব হলো। কলেজের পড়াশোনা শেষ করে ইরা হুট করে কাউকে না জানিয়ে বিদেশ চলে যায় পড়াশোনার জন্য। বাকিটা গল্পে বুঝতে পারবেন। এখন গল্পেতে ফিরি। ইরা আর আমি দুজনে বসে বসে গল্প করছি, এমন সময় পিয়ন এসে আমাদের দুজনকে কফি দিয়ে গেল। তা তোর কি খবর, বিয়ে টিয়ে করিসনি এখনো? করেছি। রিয়েলি? তা কবে করলি? আমাদের তো দাওয়াত দিলি না। এই 1 মাস হবে, তখন তো তুই দেশে ছিলি না। ইস, তোর বিয়েটা মিস করলাম, বাট সমস্যা নেই, বাসায় গিয়ে একদিন তোর বিয়ের দাওয়াতটা খেয়ে আসবো। বাসায় এখন আর দাওয়াত খাওয়ার পরিবেশ নেই। মানে? না কিছু না। দেখ, আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর আমার কিন্তু সব সময় একে অন্যের সাথে শেয়ার করেছি। সো তুই আমাকে তোর বেস্ট ফ্রেন্ড ভেবে থাকলে কথাটা বলতে পারিস। ভেবে দেখলাম ওকে মায়ের বিষয়টা বলাই উচিত, যদি কোনো হেল্প করতে পারে। আচ্ছা তাহলে শোন। তারপর ইরাকে মায়ের সব ঘটনা বললাম। এখন বল আমার কি করা উচিত। ইরা কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল, দেখ, কোনো ছেলে বা মেয়ে চাইবে না যে তার ভালোবাসার মানুষটা অন্য কারোর সাথে মেলামেশা করুক। মায়ার সাথে ওই ঘটনা ঘটে যাওয়ার পর আমি শিওর মায়া এখন সব সময় তোর কাছে আসতে চাইবে, কিন্তু তুই ওকে সব সময় এড়িয়ে চলবি। কিন্তু কেন? আমার পুরো কথাটা শুনবি তো আগে? আচ্ছা বল। শোন, মেয়েরা সবচেয়ে দুর্বল থাকে 2 জিনিসের প্রতি। সেটা কি কি? 1, ওদের ভালোবাসার মানুষের অবহেলা একদম সহ্য করতে পারে না। 2, ওরা ওদের ভালোবাসার মানুষের সাথে অন্য কাউকে দেখতে পারে না, মানে কোনো মেয়েকে ওর সাথে দেখতে পারে না। আর তুই ঠিক এই সবই মায়ের সাথে করবি। যদি ও তোকে সত্যি ভালোবাসে থাকে, তাহলে ও তোর থেকে পাওয়া অবহেলা সহ্য করতে পারবে না, আর কোনো মেয়েকেও তোর সাথে দেখতে পারবে না। ওকে এড়িয়ে চলতে হবে, এটা বুঝলাম, কিন্তু এইখানে মেয়ে পাবো কোথায়? কেন? আমায় কি তোর ছেলে মনে হয়? মানে? মানে খুবই সোজা। এখন থেকে তুই মায়াকে দেখিয়ে আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করবি। যদি এতে মায়া জেলাস ফিল করে, তো বুঝবি মায়া তোকে সত্যি ভালোবাসে। হোয়াট? কি বলছিস এসব? মাথা ঠিক আছে তো? না না, আমি এসব পারবো না। তুই কি মায়াকে ওর কাজের জন্য শাস্তি দিতে চাস? দিতে তো চায়, যাতে সে বুঝতে পারে তখন আমি কতটা কষ্ট পেয়েছিলাম। তো মায়া যদি একটা ছেলের সাথে ফ্রেন্ড হয়ে এত কিছু করতে পারে, তাহলে তুই কেন পারবি না? আর আমরা তো একে অপরের সাথে প্রেমের নাটক করব, আর কিছু না। কিন্তু দেখ, আমি তোকে জোর করব না, বাট তুই মায়ের ব্যাপারে আমায় যা যা বলেছিস তা শুনে আমার মনে হয় মায়াকে এর জন্য একটা শাস্তি পাওয়া উচিত। বাকিটা তুই ভেবে দেখ। ভাবলাম এটা ঠিকই কথাই বলছে। মায়া আমার সাথে যা যা করেছে ওর জন্য ওকে এতটুকু শাস্তি তো পেতেই হবে। তাহলে বুঝবে তখন আমি কতটা কষ্ট পেয়েছিলাম। এরা শুধু আমার উত্তরের আশায় বসে আছে। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি রাজি। এই তো হয়ে গেল। আচ্ছা এখন শোন, তোকে কি কি করতে হবে। তারপর এরা আমার কানে কানে সব বুঝিয়ে দিল। আপনারা যদি আবার শুনে ফেলেন, তাই কানে কানে বললো, তুই শিওর একদম? কোনো সন্দেহ? না, তবে আমার কেমন জানি লাগছে। ওকে, তাহলে বাদ দে, করতে হবে না। এই না না, আমি করবো। রাগ করছিস কেন তুই? আচ্ছা তাহলে আজ আমি আসি, কাল দেখা হবে। ওকে বাবু। কি? আরে এখন থেকে প্র্যাকটিস করছি আর কি। ওকে, তো কাল কি কি করতে হবে মনে থাকে যেন। ওকে। এরপর এরা চলে গেল, আর আমি বসে বসে মায়ের কথা ভাবছি। অনেক কষ্ট পেয়েছি মায়ের কাছ থেকে। আর না, এখন থেকে মায়াকে আমার দেওয়া কষ্ট সহ্য করতে হবে। ওই দিনের মতো অফিস শেষে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিজে গিয়ে খাবার খেয়ে আবার রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় বসে রেস্ট নিচ্ছি। এমন সময় মায়া এসে রুমে ঢুকলো। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো। আমি আর ওর সাথে কথা না বলে অফিসে কিছু ফাইল বের করে চেক করতে লাগলাম। অনেকক্ষণ ধরে কাজ করার পর নামাজের সময় হয়ে গেল। তারপর ফাইলগুলো রেখে মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। নামাজ পড়ে বাইরে একটু হাঁটাহাঁটি করে আবারও বাসায় চলে আসলাম। ওই দিন রাতেও মায়ের সাথে আমি কোনো কথা বলিনি। ইরার কথা মতো ওকে শুধু এড়িয়েই চলেছে। মায়া অবশ্য অনেকবার কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি তাকে এত পাত্তা দিইনি। রাতে খাবার খেয়ে ওই দিনের মতো দুজন ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মায়া এখনো ঘুমাচ্ছে। তাই ওকে আর ডাক দিলাম না, ঘুমাক।
এরপর আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে আমার রুমে এসে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তারপর আম্মুকে বলে গাড়ি নিয়ে সোজা অফিসে চলে এলাম। এদিকে মায়া ঘুম থেকে উঠে আমাকে রুমে না পেয়ে নিজে চলে আসলো। তারপর মায়ের রুমে চলে গেল। আমার মেয়েটার ঘুম ভেঙেছে তাহলে? আচ্ছা আম্মু, উনি কই? কে, তামিমের কথা বলছো? জি। ও তো একটু আগে অফিসে চলে গেছে। কেন, কোনো দরকার নাকি? না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, আমি রুমে গেলাম। আচ্ছা যাও, আর ফ্রেশ হয়ে নাস্তা করে নিও, সবকিছু টেবিলেই রাখা আছে। মায়া আচ্ছা বলে রুমে চলে গেল। মায়া ভাবছিল আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠবে আর আমার সাথে কলেজে যাবে, কিন্তু আজ সে একটু বেশি ঘুমিয়ে পড়েছে, তাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে পারেনি। এবার মায়া ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে একা একাই কলেজে চলে আসলো। কলেজে এসে মায়া মন মরা হয়ে ক্লাসে বসে আছে। এমন সময় তার কিছু বান্ধবী ক্লাসে এসে ঢুকলো। কি রে, তোর কি হয়েছে? এভাবে মন খারাপ করে বসে আছিস যে? কিছু না, এমনিতেই ভালো লাগছে না। দেখ, আমাদের তুই নিজের সত্যিকারের বন্ধু ভেবে থাকলে তোর মন খারাপের কারণটা শেয়ার করতে পারিস। আর কয়েকদিন ধরে দেখছি তুই কলেজে এসে প্রায় মনমরা হয়ে বসে থাকিস। কি হয়েছে তোর, আমাদের বলতো। কিছুক্ষণ ভাবার পর ওদের সব ঘটনা বললাম, কিন্তু বিশ্বাস করো, আমি সানিকে শুধু বন্ধু মনে করেই ওর সাথে মেলামেশা করেছি, এর বেশি কিছুই না। বুঝেছি, বাট এখানে ভুলটা তোরই ছিল। তুই কেন ওই ছেলেটার সাথে বন্ধুত্ব করলি? ওর ব্যাপারে আগে জানলে আমি কখনো ওর সাথে বন্ধুত্ব করতাম না। এখন আমি কি করব, তোরাই বল। এক কাজ কর, তুই তামিম ভাইয়ের সাথে সবসময় কথা বলার চেষ্টা কর, আর সবকিছুর জন্য ওনার থেকে মাপ চেয়ে নে। দেখবি উনি আবার তোকে মেনে নিবেন। কিন্তু উনি তো আমার সাথে কিছুতেই কথা বলতে চান না, তাহলে এখন আমি কি করব? তাহলে এক কাজ কর, তুই বাসায় চলে যা, আর গিয়ে নিজে হাতে ওনার জন্য ওনার পছন্দের খাবার বানিয়ে অফিসে নিয়ে যা। দেখবি উনি এইসব দেখে একটু হলেও তোর প্রতি খুশি হবেন। সত্যি বলছিস তো তোরা? আরে বাবা হ্যাঁ, তুই এখনই বাসায় চলে যা, আর লাঞ্চ টাইমের আগে খাবার বানিয়ে ওনার জন্য নিয়ে যা। আচ্ছা, তাহলে আমি বাসায় যাই, আর কালকে কলেজে আসলে আমি ক্লাসের নোটগুলো দিস। ওকে। তারপর মায়া কলেজ থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলো। এই সময় মায়াকে বাসায় আসতে দেখে আম্মু কিছুটা অবাক হলেন, কারণ মায়া তো বিকাল ছাড়া কখনো বাসায় ফেরে না। তাহলে আজ ওর কি হলো? শরীর টরীর খারাপ না তো আবার ওর? আজ এত তাড়াতাড়ি বাসায় চলে আসলে যে, কোনো সমস্যা হয়েছে নাকি? না আম্মু, এমনি, আসলে আজ ক্লাস হবে না, তা আমি ভাবলাম বাসায় গিয়ে ওনার জন্য কিছু রান্না করে নিয়ে যাই। প্রতিদিন বাইরের খাবার খেলে তো আবার শরীর খারাপ করবে। কিন্তু তুমি একা রান্না করতে পারবে? দাঁড়াও, আমিও আসছি তোমার সাথে। না আম্মু, আপনার আসলে লাগবে না, আপনি শুধু ওনার পছন্দের কয়েকটা খাবারের নাম আমায় বলুন, বাকি কাজ আমি একাই করতে পারবো। সারাদিন অফিসের কাজ করে অনেক ক্ষুধা লেগে গেছে। এরপর চেয়ার থেকে উঠতে যাব, তখনই ইরা কেবিনে এসে ঢুকলো। কি মিস্টার, কোথায় যাওয়া হচ্ছে? অনেক খিদে লেগেছে তো, তাই ভালো ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি। তো ক্যান্টিনে যাওয়ার কি দরকার? রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিয়ে আনিয়ে নে। তাহলে তোকেও আমার সাথে খেতে হবে। আমি না করলাম কখন? আচ্ছা তুই বস, আমি খাবারের অর্ডার দিচ্ছি। তারপর পাশের একটা রেস্টুরেন্টে কল দিয়ে দুজনের জন্য কিছু খাবার অর্ডার দিলাম। কিছুক্ষণ পর একটা লোক এসে আমাদের খাবার দিয়ে চলে গেল। নে শুরু করে এবার। তুইও বস, দুজন একসাথে খাই। চাচা, একটু আগে অফিস থেকে একটা মেয়েকে বের হতে দেখেছো? হ্যাঁ বাবা, একটু আগে একটা মেয়ে হাতে একটা টিফিন বক্স নিয়ে অফিসে ঢুকেছিল, কিন্তু হঠাৎ করেই কাঁদতে কাঁদতে আবার অফিস থেকে বের হয়ে আসলো। তারপর একটা রিক্সা ডেকে কোথায় যেন চলে গেল। ও আচ্ছা। মেয়েটা তোমার কি হয় বাবা? না, কেউ না। তাহলে হঠাৎ একটা অচেনা মেয়ের কথা এসে জিজ্ঞেস করলে যে? না মানে এমনি। কি রে, তুই খাবার রেখে হঠাৎ এখানে আসলি কেন? ভেতরে চলো, সব বলছি। তারপর ইরাকে নিয়ে আবার অফিসে ঢুকে নিজের কেবিনে চলে আসলাম। তো এখন বল কি হয়েছে। তো এখন বল কি হয়েছে। হোয়াট, কি বলছিস? মায়া আবার কখন অফিসে আসলো? যখন তুই আর আমি বসে বসে খাবার খাচ্ছিলাম তখন। কিন্তু আমি তোকে দেখলাম না। যখন আমি তোর মুখে খাবার দিতেই যাবো, তখনই মায়া কেবিনে ঢুকে আমাদের একসাথে দেখে ফেলে। তারপর কান্না করতে করতে চলে গেল। ও, তার মানে আমাদের প্ল্যান কাজ করেছে। মানে হলো মায়া আমাকে তোর সাথে দেখে সহ্য করতে পারেনি, তাই কান্না করতে করতে চলে গেছে। তুই এটা বুঝলি কি করে? গাধা একটা। ওই দিন কি বলেছিলাম মনে নেই? কি বলেছিলি? ওই যে মেয়েরা দুইটা জিনিসের প্রতি দুর্বল, তার মধ্যে একটা হলো ওরা ওদের ভালোবাসার মানুষের সাথে অন্য কোনো মেয়েকে দেখতে পারে না। তেমনি মায়াও আমাকে তোর সাথে দেখে সহ্য করতে না পেরে কান্না করতে করতে চলে গেছে। কিন্তু এখন মায়ের জন্য আমার খুব চিন্তা হচ্ছে। ও যদি বাসায় কি উল্টো পাল্টা কিছু করে ফেলে বা আম্মুকে আমাদের ব্যাপারে বলে দেয়। আরে এইসব নিয়ে চিন্তা করিস না, দেখবি কিছুই হবে না। তাই যেন হয়।
এদিকে মায়া বাসায় এসে রুমে গিয়ে দরজা লাগিয়ে গিয়ে বিছানায় পড়ে পড়ে কান্না করতে লাগলো। কাঁদবে না বা কেন? মায়া আজ আমার জন্য নিজের হাতে এত কষ্ট করে রান্না করলো। শুধু তাই নয়, রান্না করতে গিয়ে আগুনে লেগে ওর হাতে একটু পুড়েও গিয়েছে। তার উপর অফিসে গিয়ে আমার সাথে ইরাকে দেখে মায়ের তো কষ্টের সীমা রইল না। বারবার তার চোখের সামনে আমার আর ইরার খাওয়ার দৃশ্য ভেসে উঠছে। উনি কি তাহলে এখন আমায় ভুলে ওই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছেন? কিন্তু উনি তো আমায় কথা দিয়েছিলেন কখনো কোনো মেয়ের সাথে কথা বলবেন না দরকার ছাড়া। তাহলে আজ ওই মেয়ের সাথে বসে কিভাবে খাবার খেতে পারলেন? তার উপর দুজন একে অন্যকে খাবার মুখেও তুলে দিচ্ছিল। নাকি আমার কাজকর্মের ফলস্বরূপ আজ এইসব দেখতে হচ্ছে? এরকম নানান কথা ভাবতে ভাবতে মায়া এক সময় ঘুমিয়ে পড়ল। সারাদিন অফিসে কাটিয়ে রাতে বাসায় ফিরলাম। রুমে এসে দেখি মায়া শুয়ে আছে। ঘুমন্ত অবস্থায় ওকে কি সুন্দরী না লাগছে। ওর দিকে এক পলকে তাকিয়ে আছে। হঠাৎ চোখটা পড়লো মায়ের হাতের দিকে। আরে, ওর হাত তো দেখছি পুড়ে গেছে। তাড়াতাড়ি করে আলমারি থেকে হাত পোড়ার মলমটা বের করে আনলাম। তারপর মায়ের পাশে গিয়ে বসে ওর হাতে মলমটা লাগিয়ে দিতে লাগলাম। মলমটা লাগাইয়ে শেষ হলে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম। মায়া অবশ্য ঘুমের মধ্যে ছিল, তাই কিছুটা টের পাইনি। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর বের হয়ে দেখি মায়া ঘুম থেকে উঠে পড়েছে। এমন সময় হঠাৎ ফোনে একটা কল আসলো। ফোনটা বের করে দেখি ইরা ফোন করেছে। তারপর বারান্দায় গিয়ে কলটা রিসিভ করলাম। হ্যাঁ বল, কিসের জন্য কল দিবি? কেন? আমি এমনিতে কল দিতে পারবো না নাকি? সেটা নয়, বাট এই সময় কল দিলি তো, তাই ভাবলাম কোনো দরকার আছে হয়তো বা। কেন দরকার ছাড়া কি তোকে কল দিতে পারবো না? আরে বোন, আমি এসব কখন বললাম? আচ্ছা বাদ দে, এখন বল কল দেওয়ার কারণটা কি? তোর বউ কি করছে এখন? রুমে আছে। বাসায় যাওয়ার পর ওর সাথে কোনো কথা বলিসনি? না, এখনো বলিনি। এসে দেখলাম ও ঘুমিয়ে আছে, তাই কথা হয়নি। কথা বলবিও না, ওকে? কেন? আমাদের প্ল্যান কি ছিল মনে নেই? কিন্তু আমি ওর এমন অবস্থা থেকে থাকতে পারছি না রে। ওর এমন অবস্থা মানে? মায়ের ওর হাতটা পুড়িয়ে ফেলেছে, আর আমি শিওর আমার জন্য রান্না করতে গিয়ে হাতটা পুড়িয়েছে। এই তো, তাহলে এখন মায়া কষ্ট পাচ্ছে। ওকে আরো কিছুদিন কষ্ট দে, তারপর মেনে নিস। কিন্তু তুই কি ওর কাজকর্মের জন্য ওকে এত তাড়াতাড়ি মাফ করে দিবি? না, তাহলে ওর প্রতি দুর্বল হয়ে পড়ছিস কেন? শোন, তোর মনকে আরো পাথর কর। ওর জন্য মন থেকে সব মায়া দয়া উঠিয়ে ফেল। বুঝেছিস তো আমি কি বলতে চাচ্ছি? গুড। আচ্ছা তাহলে রাখি, কাল দেখা হবে। তারপর ইরা কল কেটে দিল আর আমি রুমে চলে এলাম। কে ফোন দিয়েছিল? সেটা তোমায় বলতে হবে? বলতে হবে, বলি। পারবো না। ও বুঝেছি, ওই মেয়েটা কল দিয়েছিল তাই না, যে আজ অফিসে আপনার সাথে এক টেবিলে বসে খাবার খেয়েছিল? কিচ্ছু বললাম না, মনকে ওর জন্য একটু পাথর করার চেষ্টা করছি। কি হলো, চুপ করে আছেন কেন, বলেন? তোমার সব প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। আপনি বাধ্য, আমাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। তুমি কি যে তোমার প্রশ্নের উত্তর আমায় দিতে হবে? আমি আপনার বউ। শালি, যে মেয়ে স্বামী রেখে বাইরে পরপুরুষের সাথে মেলামেশা করে, সেই কি এখন নিজেকে আমার বউ বলে দাবি করছে? আরে যখন বাইরে ছেলের সাথে ঘোরাঘুরি করতে, তখন মনে ছিল না যে আমারও স্বামী আছে? তখন নিজের স্বামী রেখে কিভাবে একটা পরপুরুষের সাথে মেলামেশা করতে পারলে? হ্যাঁ, মায়া কিছু বলতে যাবে এর আগে আমি ওকে থামিয়ে দিই আর বলি, নেক্সট টাইম আমার পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলতে আসবে না, মাইন্ড ইট। তারপর মায়াকে আর কিছু বলতে না দিয়ে আমি সোজা ছাদে চলে আসলাম, কারণ ওর সামনে থাকলে ওর প্রতি একটু দুর্বল হয়ে যেতে পারে। ভাবেন না সিগারেট খাওয়ার জন্য এসেছে। বাস্তবে যেমন আমি সিগারেটকে পছন্দ করি না, তেমনি গল্পতেও সিগারেটের কোনো বিষয়ে কথা বলি না। মায়াকে কথাগুলো বলার সময় নিজে অনেক কষ্ট পেয়েছি, কিন্তু তবুও নিজেকে শক্ত করে ওকে একটু কথা শুনিয়ে দিলাম। এখন বুঝবে ও যখন বাইরের ছেলের সাথে মেলামেশা করেছিল তখন আমার কেমন লেগেছিল। অনেকক্ষণ ধরে ছাদে থাকার পর রুমে চলে আসলাম। রুমে এসে বসে আছি, এমন সময় আম্মু খাওয়ার জন্য ডাক দিয়ে গেলেন। এরপর নিচে এসে খাওয়া দাওয়া করে আবারও রুমে চলে এলাম। রুমে এসে কিছুক্ষণ বসে থাকার পর বিছানায় গায়ে এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর মায়া এসে দেখলো আমি ঘুমিয়ে পড়েছি, তারপর সেও বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়লো। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে নাস্তা করে নিলাম, তারপর অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। রেডি হচ্ছে আর এমন সময় মায়া এসে আমার সামনে দাঁড়ালো। আপনি অফিসে যাওয়ার সময় আমায় কলেজে নামিয়ে দেবেন প্লিজ। সরি, আমি পারবো না, তুমি একাই চলে যাও। তারপর মায়া যা বললো তা শুনে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ সে বললো, আপনি যদি আমি কলেজে না নিয়ে যান তাহলে আমি আম্মুকে সব বলে দিব। কি বলে দেবে? ওই যে আমি গতকাল আপনার জন্য কত কষ্ট করে খাবার বানিয়ে নিয়ে গেলাম, কিন্তু আপনি সে খাবার না খেয়ে অন্য একটা মেয়ের সাথে এক টেবিলে বসে খাবার খেয়েছেন। ভাবুন তো, এইসব শোনার পর আম্মু আপনার কি হাল করবে। সত্যি তো, আম্মু আমাদের প্ল্যান সম্পর্কে কিছুই জানে না।
তার উপর যদি মায়ের মুখ থেকে এইসব কথা শোনেন তাহলে নিশ্চয়ই আমার অবস্থা খারাপ করে দেবেন। কি হলো, এত কি ভাবছেন? আমায় কলেজে নিয়ে যাবেন নাকি আমি গিয়ে আম্মুকে সব বলে দিব? যাও যাও, বলে দাও, তবুও তোমায় আমি নিয়ে যেতে পারবো না। ওকে, তাহলে আমি গেলাম। দেখ, আর যেতে হবে না, তুমি রেডি হয়ে নিচে আসো, আমি গাড়িতে তোমার জন্য ওয়েট করছি। জানি না নিয়ে গেলে কোনো উপায় নেই, তাই বাধ্য হয়ে রাজি হয়ে যেতেই হলো। ওকে। আমি আর কিছু না বলে নিচে এসে গাড়িতে বসে মায়ের জন্য ওয়েট করতে লাগলাম। কিছুক্ষণ পর মায়া এসে আমার পাশের সিটে বসে পড়লো। তারপর গাড়ি স্টার্ট দিয়ে চুপচাপ গাড়ি চালাতে লাগলাম। কিছুক্ষণ পর গাড়ি এসে মায়ের কলেজের সামনে দাঁড় করালাম। কিছু না বলে আমার গালে একটা কিস করে গাড়ি থেকে নেমে গেল। তারপর মায়া ওর বান্ধবীদের নিয়ে ক্লাসে চলে গেল। আমিও দেরি না করে সোজা অফিসে চলে এলাম। অফিসে এসে কিছু ফাইল চেক করছি, এমন সময় ইরা এসে কেবিনে ঢুকলো। আগেই বলে রাখি, ইরা এখন আমাদের অফিসে কাজ করে, শুধু আমাদের প্ল্যান সফল হওয়ার জন্য। কিরে, আজ তোর আসতে এত দেরি হলো কেন? আসার সময় মায়াকে কলেজে নামিয়ে দিতে হলো, তাই। তুই ওকে কলেজে নামিয়ে দিলি কেন? ও একা একা যেতে পারে না? কি করবো বল, সকালবেলা এসে আমাকে ভয় দেখাতে লাগে। যদি ওকে কলেজে না নিয়ে যায় তাহলে আমাদের গতকালের ঘটনা নাকি আম্মুকে বলে দেবে। আমি আম্মুকে ভীষণ ভয় পাই, আর তাই ওকে না করতে পারলাম না। গতকালকের ঘটনা মানে? আরে আমরা যে গতকাল একসাথে বসে খাবার খাচ্ছিলাম না, ওইটার কথা। তখন তুই বলতে পারলি না যে তুমিও তো বাইরের ছেলের সাথে বসে কফি খেয়েছিলে? এত কিছু মাথায় ছিল নাকি তখন? থাকবে কি করে, তোর মাথা তো গোবর ভরা। এখন কি এইসব নিয়ে ঝগড়া করবি আমার সাথে? ওকে বাদ দে, বাট নেক্সট টাইম ওকে আর এত লাই দিস না। ওকে। আচ্ছা, আমি গেলাম, পরে আবার আসবো। তারপর এরা চলে গেল, আর আমি আবারও বসে বসে ফাইল চেক করতে লাগলাম। এদিকে মায়া আর ওর বান্ধবীরা বসে বসে গল্প করছিল। এমন সময় মিনি বলে উঠলো, তো মায়া, গতকালকের প্ল্যানটা কি কাজে লেগেছে? না। কেন, কি হয়েছে? তারপর ওদের সব বললো। শুধু তাই নয়, ওনার জন্য রান্না করতে গিয়ে আমার হাতও পড়ে গেছে। এই দেখ। কি বলিস, তামিম ভাইয়া অন্য একটা মেয়ের সাথে এক টেবিলে বসে খাবার খাচ্ছেন? শুধু তাই নয়, মেয়েটা ওনাকে নিজের হাতে খাইয়েও দিয়েছে, কিন্তু উনি মেয়েটার মুখে খাবার দেওয়ার আগেই আমি রুমে ঢুকতে চাই আর উনি আটকে যান। তামিম ভাইয়া এমন কিছু করবে বলে তো আমার মনে হয় না। তাই বলে নিজের চোখে যা দেখেছি সেগুলো কি মিথ্যে? সেটা তুই ভালো জানিস। আচ্ছা, রাতে বাসায় এসে উনি কি তোর সাথে কথা বলেছেন? না, উনি যখন বাসা আসেন তখন আমি ঘুমিয়েছিলাম। যখন ঘুম ভাঙলো তখন উঠে দেখি উনি ফ্রেশ হয়ে বের হচ্ছেন। আমি কিছু বলতে যাবো তখনই ওনার ফোনে একটা কল আসে আর উনি বারান্দায় চলে যান। কে ফোন দিয়েছিল তখন, তুই জানিস? কে আবার? ওই শাকচুনিটাই ফোন দিয়েছিল। তুই বুঝলি কি করে? রাতে উনি ঘুমানোর পর আমি ওনার ফোনের কল লিস্ট চেক করেছিলাম, তখন ইরা নামের একটা নাম্বারের সাথে কলের হিস্ট্রি দেখেছি। তাতেই বুঝে গেছিলাম ওই শয়তান মেয়ে ছাড়া আর কেউ ফোন দেয়নি। তো এখন তুই কি করবি? কিছুই মাথায় আসছে না, তোরা একটু হেল্প কর না প্লিজ। আচ্ছা, তামিম ভাইয়ের সবচেয়ে বড় দুর্বল কোন জিনিসটা জানিস কি? কিছুক্ষণ ভেবে, না সেটা জানি না, তবে দেখেছি উনি ওনার আম্মুকে ভীষণ ভয় পান। শুধু তাই নয়, ওনার আম্মুর ভয় দেখিয়ে আজ আমি ওনার সাথে কলেজেও এসেছি। তাহলে তো হয়েই গেল। কি? তুই ওনার ওই দুর্বলতাতে কে কাজে লাগা। কিভাবে? সেটা তুই ভালো জানিস, আমার ওইসব বিষয়ে আইডিয়া নাই। ওকে ওকে, দেখি কি করা যায়। তার কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন, আর সবাই ক্লাসে মনোযোগ দিল। কিন্তু মায়ের ক্লাসে কিছুতেই মন বসছে না, শুধু একটা কথাই ভাবছে, কিভাবে আমার রাগটা ভাঙানো যায়। এদিকে আমি লাঞ্চ টাইমের আগে সব ফাইল চেক করে কেবিনে বসে আছি। এমন সময় ইরা আমার কেবিনে আসলো। লাঞ্চ টাইম তো হয়ে গেল, তো আজ কি প্ল্যান আছে? অফিস ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেবো ভাবছি। আচ্ছা, তাহলে চল দুজনে একসাথে যাই। ওকে চলো। তারপর ইরাকে সাথে নিয়ে অফিস ক্যান্টিনে চলে আসলাম। এসে দুজনে একটু খেয়ে আবার কেবিনে চলে আসলাম। মায়াকে কষ্ট দেওয়ার উপায় আমার কাছে আরেকটা আছে। কি? শোন, রাতে যখন তুই বাসায় যাবি তখন তো মায়াও তোর পাশেই থাকবে, তাই না? তো যখন মায়া তোর পাশে থাকবে তখন তুই আমায় কল দিবি। জিএফ বিএফ একে অন্যের সাথে যেভাবে কথা বলে তুইও ঠিক তেমনই আমার সাথে কথা বলবি। তো এতে কি হবে? গাধা, তখন মায়া আমাদের দুজনের কথা শুনবে আর জ্বলবে। এতে ওকে কষ্ট দেওয়া হয়ে যাবে। কিন্তু আমি ওকে কষ্ট দিতে পারছি না। মনে নেই মায়া তোর সামনে বাইরের ছেলের সাথে ফোনে কথা বলেছিল? তখনই তোর যতটা কষ্ট হয়েছিল ঠিক ততটাই কষ্ট মায়া অনুভব করতে পারবে যদি তুই আমার সাথে ফোনে ওইভাবে কথা বলিস। ওকে, আমি তোকে বাসায় গিয়ে কল দেবো।
ইরার কথা ঠিক, মায়াকে আরো কষ্ট পেতে হবে। যতটা কষ্ট আমি পেয়েছিলাম ঠিক ততটাই কষ্ট মায়াকেও পেতে হবে। ওকে, তো আমি গেলাম, কোনো দরকার হলে ডাক দিস। ওকে। তারপর ইরা চলে গেল আর আমি আরেকটা ফাইল দেখতে গেলাম। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। তারপর অফিস শেষ করে গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি মায়া আম্মুর সাথে বসে বসে গল্প করছে। আমি আর ওর দিকে ধ্যান না দিয়ে রুমে এসে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে দেখি মায়া একটা বই নিয়ে বসে পড়েছে। তখন হঠাৎ আমার ইরার কথা মনে পড়লো। ইরা তো বলেছিল বাসায় গিয়ে মায়া পাশে থাকলে একটা কল দিতে। এখনই সময় মায়ের সামনে ইরাকে কল দিয়ে কথা বলার, নাহলে পরে মায়া আম্মুর সাথে রান্নার কাজে লেগে যেতে পারে। তারপর পকেট থেকে ফোনটা বের করে ইরার নম্বরে কল দিলাম। কিছুক্ষণ পর ইরা কলটা রিসিভ করলো। হ্যাঁ, তোর বউ কি তোর পাশে আছে? তাহলে অ্যাক্টিং শুরু কর। না, আমার লজ্জা করছে, তুমি বলো। আমি কি বলবো? না শোনা, তোমাকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো আর তুমি শুনবে। মায়ের দিকে তাকিয়ে দেখি আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, হয়তো ও কিছু বুঝতে পারছে না। ও, তার মানে শুরু হয়ে গেছিস? না বাবু, তোমাকে তো আমার কিছু ভালো লাগছে না। মন যাচ্ছে এক্ষুনি তোমার কাছে চলে আসি। আমি কিন্তু এই কথাগুলো সম্পূর্ণটা মাকে শুনিয়ে শুনিয়ে বলছি। আচ্ছা বাবু শোনো না, একটা ইয়ে দাও না। ইয়ে আবার কি? আরে বোঝো না, পাপ্পি দেওয়ার কথা বলছি। তোর মাথা ঠিক আছে তো? বাবু শুধু একটা আমার চাই বলো প্রমিস। মায়ের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছু বলতেও পারছে না, আবার কিছু করতেও পারছে না, শুধু রাগে সাপের মতো ফুসছে। আর কিছু বলতে যাবো তার আগে মায়া বিছানা থেকে উঠে এসে ওর হাত থেকে মোবাইলটা কেড়ে দিল। ওই মেয়ে, তোর সাহস তো কম না, আমার স্বামীর সাথে ফোনে লুতুর পুতুর করিস? বেহায়া শাকচুনি কোথাকার, ফোন রাখ। আর ভুলেও কখনো আমার স্বামীকে ফোন করবি না, দিলে তোর খবর আছে বলেই কল কেটে দিয়ে মোবাইলটা বিছানায় ছুঁড়ে মারলাম। মায়া এমন কাজে তো আমি আগুনের মতন দিকে তাকিয়ে আছি। আর তোর খুব শখ না পাপ্পি খাওয়ার? দাঁড়া, তোর পাপ্পি খাওয়া বের করছি। কথাটা বলেই মায়া আমার শার্টের কলার চেপে ধরে ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। মায়ের আমার রাগি ফেস দেখে অনেকটাই ভয় পেয়ে গেলাম, তবু ওর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। যে আমি নিজেকে ওর থেকে ছাড়ানোর চেষ্টা করেছি অমনি মায়া আমার ঠোঁটে কামড় মেরে বসে। মায়ার ব্যথার এমন অবস্থা দেখে ভয়ে নড়ানড়া করলাম না। জানি এখন নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও কামড় মেরে বসবে। অনেকক্ষণ ধরে কিস করার পর মায়া নিজে থেকে আমায় ছেড়ে দিল। ছাড়া পেয়ে দুজনে একসাথে হাঁপাচ্ছি। ও আল্লাহ রে, আর একটু হলেই তো আমি শেষ। পাপ্পিটা কেমন লেগেছে বাবু? ওর এমন কথা শুনে শুধু হাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। কি হলো, ভালো লাগেনি নাকি? না হলে আবার দিব। এই না 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 প্লিজ, আরেকটু হলে তো তখন দম বন্ধ হয়ে যেত। তার মানে আপনার ভালো লাগেনি, তাই না? আমি লজ্জায় কিছু বলতে পারছি না। না বলে কিন্তু আবার দিব। এই না না, ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। এখন হয়েছে? আপনার যখন ভালো লেগেছে তাহলে তো আবার দিতেই হবে দেখছি। আমি কিছু না বলে মায়াকে সামনে থেকে সরিয়ে শোলের হাত ধরে আসলাম। জানি ওইখানে আরো বেশিক্ষণ থাকলে মায়ের প্রতি দুর্বল হয়ে যেতে পারি, কিন্তু এখন আমার ওর প্রতি দুর্বল হলে চলবে না। তারপর আরো অনেকক্ষণ ধরে ছাদে থাকার পরে রুমে চলে এলাম। রুমে এসে মায়াকে কোথায় দেখতে পেলাম না, হয়তো নিচে আম্মুর সাথে বসে আছে, রুমে একা একা বসে আছে। এমন সময় মায়ের রুমে এসে আমি খেতে ডাকলো। আমিও দেরি না করে সোজা নিচে চলে আসলাম। আমার পিছন পিছনে মায়াও চলে আসলো। এবার একটা চেয়ার টেনে টেবিলে গিয়ে বসে পড়লাম। আমার বিপরীত দিকে একটা চেয়ার টেনে মায়াও বসে পড়লো। খাবার খাচ্ছি, এমন সময় অনুভব করলাম কি যেন আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। নিচে তাকালাম, দেখলাম পায়ের কাছে কিছুই নেই। তারপর আবারও খাবার খেতে মনোযোগ দিলাম। এমন সময় আবার কে যেন পায়ে একটা চিমটি কাটলো। কিছুই বুঝতে না পেরে মায়ের দিকে তাকাতেই সে আমায় চোখ টিপ মেরে বসলো। আমার আর বুঝতে বাকি হলো না যে এটা মায়েরই কাজ। তারপর কোনো রকমের খাবারটা শেষ করে আবার রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ মোবাইল নিয়ে ফেসবুকিং করার পর আর ভালো লাগছিল না, তাই বিছানায় গাটা এড়িয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। চোখটাই লেগেই গেছিল। তখনই হঠাৎ অনুভব করলাম কে যেন আমায় জড়িয়ে ধরেছে। চোখ খুলে দেখি আর অন্য কেউ না, মায়া। আরে আরে কি করছো এসব? আর তুমি এইখানে কেন? দেখছেন না ঘুমাচ্ছি। আমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছ, ভালো কথা। তাহলে আমার উপর কেন শুয়ে আছে? হ্যাঁ, পাশে তো একটা বালিশও আছে, ওইটা কি ঘুমাও না? নিজের বর থাকতে আমি কেন অন্য একটা বালিশে ঘুমাবো? সেটা জানি না, তুমি গিয়ে বালিশে ঘুমাও, যাও। না, যাবো না, আমি আপনার বুকেই ঘুমাবো। কি করবেন করেন। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কি বেশি হয়ে যাচ্ছে? তোমাকে আমি বালিশে ঘুমাতে বলেছি, তো ওইখানে ঘুমাও, যাও। পারবো না। আমার কিন্তু এখন রাগ উঠছে। কিছু বলেই দেখেন না আমি কি করি। মানে কি করবে তুমি? আমি আম্মুকে ডাক দিব। এইখানে আবার আম্মুকে ডাকবে কেন? বলবো আপনি আমায় মাটিতে ঘুমোতে বলেছেন।
কিন্তু আমি এটা কখন বললাম? আমি তো শুধু বালিশে গিয়ে ঘুমাতে বলেছি। সেটা আমি আর আপনি জানি, কিন্তু আম্মু তো আর জানে না। মানে কি বলতে চাচ্ছ তুমি? আমায় আপনার বুকে না নিয়ে ঘুমালে আমি আম্মুকে আপনার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবো, তখন আম্মু আপনার কি অবস্থা করবে ভাবেন তো। সত্যি তো, মায়া যদি আম্মুকে আমার নামে কোনো মিথ্যা কথা বলে তাহলে সেটা আম্মু বিশ্বাস করে ফেলবেন। বুঝেছি। এখন ওর কথা শোনা ছাড়া আমার কাছে কোনো উপায়ও নেই। মায়া আমার নিশ্চুপ থাকা দেখে মায়ের কিছু না বলে আমায় জড়িয়ে ধরে শুয়ে পড়ে। কি আর করার, আমার ওকে বাধ্য হয়ে বুকে নিয়ে ঘুমাতেই হলো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মায়া এখনো শুয়ে আছে। জানালার ফাঁক থেকে হালকা রোদ এসে মায়ের মুখে পড়ছে। এদের মুখটা যেন আরো সুন্দর হয়ে উঠেছে। কি মায়াবী লাগছে ওর চেহারা, একদম ঘুমন্ত পরীর মতো লাগছে ওকে। মোবাইলটা হাতে নিয়ে দেখি 9টা বেজে গেছে। আর দেরি না করে মায়াকে বালিশে শুইয়ে দিয়ে আমি উঠে পড়লাম। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করে নিলাম। নাস্তা শেষ করে আবার রুমে চলে এলাম। রুমে এসে দেখি মায়া রুমে নেই, হয়তো উঠে পড়েছে আর ফ্রেশ হতে গেছে। আমিও দেরি না করে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। রেডি হওয়ার শেষ সময়, এমন সময়ে মায়া ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। আপনি একটু দাঁড়ান, আমি রেডি হয়ে নিচ্ছি। যাওয়ার সময় আমি কলেজে নামিয়ে দিন। পারবো না, আমার দেরি হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু আমি আম্মুকে গতকাল রাতের কথা বলে দিব। আরে রাতে তো আমার বুকে নিয়ে ঘুমালামই, তাহলে আপনার এখন কি বলবা? ওই যে ফোনে একটা মেয়ের সাথে কথা বলছেন। মাফ চাই, তাহলে রেডি হয়ে নিচে আসো, আমি গাড়িতে ওয়েট করছি। কথাটা বলেই নিচে চলে আসলাম। জানি ফেসে গেছি বস, এখন আর ওর কথা মতো না চলে কপালে দুঃখ আছে। অনেকক্ষণ ধরে মায়ের জন্য গাড়িতে বসে ওয়েট করছি, কিন্তু ম্যাডাম তো আসছেন না। কিছুক্ষণ পর মায়া বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসলো। তাড়াতাড়ি চলেন, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আর কথা না বাড়িয়ে গাড়িটা স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। কিছুক্ষণ পর গাড়ি এসে মায়ের কলেজের সামনে থামালাম। এরপর মায়া গাড়ি থেকে নেমে যেতে গিয়েও আবারও ফিরে আসলো। শুনুন, আজ অফিস শেষে আমায় নিতে আসবেন। যদি আপনি না আসেন তাহলে আমি বাসায় যাব না। কিছু না বলে আবারও গাড়িটা স্টার্ট দিয়ে অফিসের কাজে চলে এলাম। অফিসে এসে নিজের কেবিনে বসে আছি, এমন সময় এরা এসে কেবিনে ঢুকলো। বাবা, তোর বউ যে ডেঞ্জারাস, আগে তো জানতাম না। গতকাল মায়ের এমন রূপ দেখে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তুই তো ভীতু, ভয় পাবি। আরে ভয় পাবো না কেন জানিস? ও কি বলছে? আমি বলতে গিয়েও থেমে গেলাম। থামলি কেন? বল, ও তো কি করেছে? না না, কিছু না। আর মায়ের গতকাল রাতানোর জন্য ওর আমি তোর কাছে মাপ চাচ্ছি, প্লিজ কিছু মনে করিস না। আরে না, আমি কিছু মনে করি নেই। তারপর ইরা আরো কিছুক্ষণ কথা বলে কেবিন থেকে চলে গেল। ইরা চলে যাওয়ার পর আমি বসে বসে কয়েকটা ফাইল চেক করতে লাগলাম। এইভাবে দিনটা কেটে গেল। বিকেলবেলা অফিসে এসে গাড়ি নিয়ে বাসায় এসে দেখি মায়া এখনো বাসায় ফিরেনি। তাই সোজা আম্মুর রুমে চলে এলাম। আম্মু, মায়া কোথায়? ও তো এখনো বাসায় ফেরেনি। কি বলছো এসব? কলেজ তো অনেক আগে ছুটি হয়ে গেছে, তাহলে মায়া এখনো বাসায় আসলো না কেন? আমি কি করে জানবো? তুই গিয়ে দেখ না মেয়েটা কোথায়। তখনই আমার মনে পড়ে যায় মায়ের বলা কথাটা। আরে সে তো আমায় বলেছিল আজ যাতে কলেজ থেকে নিয়ে আসি। এটাও বলেছিল আমি না গেলে সে বাসায় আসবে না। তার মানে মায়া আমার অপেক্ষায় এখনো কলেজেই আছে। ও শিট। তারপর গাড়ি বের করে সোজা মায়ের কলেজে গেলাম। এসে দেখি মায়া কলেজে বড় গাছের নিচে বসে আছে। ওকে এইভাবে বসে থাকতে দেখে অনেক রাগ হলো, তবুও একটা কন্ট্রোল করে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখা মাত্রই মায়া বসা থেকে উঠে দাঁড়ালো। আমি জানতাম আপনি আমায় নিতে আসবেন, চলেন এখন। ঠাস করে একটা চর বসিয়ে দিলাম মায়ের গালে। এই তোমার জ্ঞানবোধ বলতে কিচ্ছু নেই নাকি? হ্যাঁ, কলেজ ছুটি হওয়ায় এখনো অনেক সময় হয়ে গেছে, আর তুমি এখন আমার জন্য এখানে অপেক্ষা করছো বসে বসে। আমি তো বললামই, আপনি আমায় নিতে না আসলে আমি বাসায় যাব না। দিব আর একটা থাপ্পড়। এতদিন তো একা একাই কলেজে যাওয়া আসা করতে, তাহলে এখন কেন আমার ছাড়া কলেজে আসতে যেতে পারো না? হ্যাঁ, আর বাসায় যেতে পারো না? কি ব্যাপার কি? মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর যেন আমার না হয় কিন্তু, চলো বাসায়। কথাটা বলে মায়ের হাত ধরে ওরে গাড়িতে নিয়ে আসলাম। তারপর গাড়িটা স্টার্ট দিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু বন্ধুদের কাছে চলে আসলাম। অনেকদিন ধরে ওদের সাথে আড্ডা দেওয়া হচ্ছে না, কাজের চাপের জন্য। তারপর বন্ধুদের সাথে অনেকক্ষণ ধরে বসে আড্ডা দেওয়ার পর আবারও বাসায় চলে আসলাম। ওই দিনের মতো রাতের খাবার খেয়ে দুইজনে যার যার মতো ঘুমিয়ে পড়লাম। এইভাবে দেখতে দেখতে কেটে গেল আরো কিছুদিন। এই কয়েকদিনে মায়ের আমার এটাই কষ্ট দেওয়া হয়ে গেছে। প্রতিদিন রাতে মায়ের ঘুমিয়ে গেলে ওর কপালে একটা চুম নিয়ে না ঘুমালে আমার না ঘুমিয়ে আসে না। আবার প্রতিদিন সকালে মায়া ঘুম থেকে ওঠার আগেই আমি উঠেই ওর কপালে একটা চুমু খেয়ে উঠে পড়ি। তো আজকে অফিসে বসে বসে কাজ করছি, এমন সময় ইরা কেবিনে এসে ঢুকলো। আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তাই নাকি? তাহলে তো ভালোই হলো, অনেকদিন পর একটা বিয়ে খেতে পারবো। আমার বিয়ে হলে তোর সাথে আর কখনো দেখা হবে না হয়তো। আরে কেন হবে না? অবশ্যই হবে। দরকার পড়লে আমি তোর স্বামীর বাড়ি আসবো তোর সাথে দেখা করতে। কিন্তু
আমি অন্য কিছু বলতে যাচ্ছি। কি? কিছুক্ষণ ভেবে, না এখন না, অফিসের শেষে বলবো। এখন বললে কি? এখন বলা যাবে না, অফিসে যেয়ে বলবো নে। আমি গেলাম, বাই। কি এমন কথা যে এখন বলা যাবে না? আমি মনে মনে ভাবতে লাগলাম। তারপর আবারও কাজে মনোযোগ দিলাম। দেখতে দেখতে বিকাল হয়ে আসলো। তারপর অফিস শেষ করে বাইরে গিয়ে দেখি ইরা আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ওর সামনে দাঁড়ালাম আর বললাম, এখন বল কি বলবি? কথাটা কিন্তু অন্য মাইন্ডে নিস না আবার। কথাটা বলবি তো আগে। আচ্ছা তাহলে শোন। তারপর ইরা আমায় যা বললো তা শুনতে আমি পুরোই অবাক। কি বলছিস এসব? মাথা ঠিক আছে তো তোর? আগেই বলেছিলাম কথাটা অন্য মাইন্ডে নিবি না। আরে এমন কথা শুনলে যে কেউ অন্য মাইন্ডে নেবে। তোর ভালোর জন্যই বললাম, বাকিটা তোর ইচ্ছা, ভেবে দেখিস। কথাটা বলেই ইরা আমায় আর কিছু বলতে না দিয়ে চলে গেল। কি করবো এখন? শুধুই ভাবছি। ইরার কথায় কেন যেন মন মানছে না। তারপর আমিও আর দাঁড়িয়ে না থেকে গাড়ি নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলে উঠে উঁচু করে মসজিদে নামাজ পড়তে চলে গেলাম। নামাজ পড়ে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে আবারও বাসায় চলে আসলাম। দেখতে দেখতে রাতের খাবারের সময় হয়ে এলো। মায়া এসে খাওয়ার জন্য ডাক দিয়ে গেলে আমিও উঠে নিচে চলে আসলাম। তারপর খেয়ে দিয়ে আবার রুমে চলে আসলাম। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিছানায় গাটে এলিয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। ঘুম প্রায় চলেই এসেছিল, তখনই হঠাৎ কে যেন আমায় জড়িয়ে ধরলো। চোখটা মেলে দেখি মায়া। কি হয়েছে? বলছো নাকি? কই কি করলাম? দেখছি না ঘুমাচ্ছি। ঘুমানো ভালো কথা, কিন্তু আমার উপর কেন? বাড়ি ঘুমো না, যাও। আপনার বুক না ছাড়া আমার ঘুম আসে না। তো আমি কি করবো? কিছু করতে হবে না, চুপচাপ ঘুমান। বলে আমায় আবারও জড়িয়ে ধরলো। ঘুমাবো না, থাকো তুমি বলে মায়াকে নিজে থেকে ছাড়িয়ে ছাদে চলে আসলাম। ছাদে এসে আকাশের দিকে তাকিয়ে আছে। এমন সময় কি যেন পিছন দিকে আমায় জড়িয়ে ধরলো। পিছনে করে দেখি সে আর অন্য কেউ নয়, মায়া। দিলাম ঠাস করে একটা থাপ্পড়। এই মেয়ে, সমস্যা কি তোর? আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না তুই? আপনি আমায় মারলেন? চড় দেওয়ায় মায়া ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ মেরেছি, বেশ করেছি। দরকার হলে আরো মারবো। সবসময় আমার উপর এত জোর খাটাও কেন? হ্যাঁ, কারণ আপনি আমার স্বামী। কি যে স্বামী? হ্যাঁ, স্বামী যদি হতাম তাহলে স্বামীকে রেখে দিনের পর দিন কিভাবে বাইরে ছেলের সাথে ঘোরাঘুরি করতে পারলে? ওকে, শুধু আমি ফ্রেন্ড ভেবেই এমন করেছি। এর জন্য আমি আপনার কাছে অনেকবার মাফও চেয়েছি। তারপরেও যদি আমায় মাফ না করেন তাহলে আপনার যা খুশি আমায় শাস্তি দিন। আমি আপনার সব শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। তোমায় আর শাস্তি পেতে হবে না, তোমার ব্যবস্থা আমি করে ফেলেছি। মানে? খুব শীঘ্রই তোমাকে আমি ডিভোর্স দিয়ে ইরাকে বিয়ে করে নেবো। মায়া আমার এই কথাটা শুনেই আমায় জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিল। না, আপনি এমন করবেন না। খুব ভালোবাসি আপনাকে। আপনাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না। এছাড়া আমার আর কোনো উপায় নেই, সরি বলেই মায়াকে জোর করে নিজের থেকে ছাড়িয়ে রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় গাটা এলিয়ে দিয়ে শুয়ে পড়লাম। মায়া কিছুক্ষণ ছাদে বসে কান্না করে সেও রুমে এসে আমার পাশে শুয়ে পড়লো। সব দোষ আমার। আমি কেন সানির সাথে বন্ধুত্ব করলাম? ছেলেটা যে এতটা খারাপ আগে জানতাম না। জানলে অবশ্যই ওর থেকে নিজেকে দূরে রাখতাম। উনি কি তাহলে সত্যি আমার ডিভোর্স দিয়ে দেবে? কিন্তু ওনাকে যে আমি খুব ভালোবেসে ফেলেছি। ওনাকে ছাড়া আমি থাকবো কিভাবে? ভাবতে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে। কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মায়া এখনো ঘুমাচ্ছে। আমি শুয়ে না থেকে তাড়াতাড়ি উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা করে আবারও রুমে চলে আসলাম। এসে দেখি মায়া এখনো ঘুমিয়েই আছে। আমি আর দেরি না করে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। রেডি হওয়া শেষ হলে আম্মুকে বলে গাড়ি নিয়ে অফিসে চলে এলাম। এদিকে মায়া ঘুম থেকে উঠে আমাকে রুমে দেখতে না পেয়ে ভাবলো আমি হয়তো ওর আগে উঠে অফিসে চলে এসেছি। তারপর মায়াও মন খারাপ করে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে কলেজে চলে গেল। এইভাবে কেটে গেল আরো কিছুদিন। তো একদিন মায়া কলেজ এসে বাসায় এসে দেখলো আমি একটা মেয়ের সাথে রুমে বসে হেসে হেসে কথা বলছি। আমাদের দুজনকে হেসে হেসে কথা বলতে দেখে মায়ের মাথা খারাপ হয়ে গেল। সে তাড়াতাড়ি করে রুমে ঢুকে আমাদের সামনে এসে দাঁড়ালো। হুট করে মায়াকে এইভাবে রুমে আসতে দেখে আমি আর ইরা দুজনেই ঘাবড়ে গেলাম। তুমি কখন এলে? আগে বলেন এই মেয়েকে। ও হ্যাঁ, তোমায় বলেছিলাম না আমি তোমার ডিভোর্স ইরাকে বিয়ে করবো। এই হলো সেই ইরা, মানে তোমার সতীন। তার মানে এই সেই নীলার চোখ বেহায়া মেয়ে যে আমাদের মধ্যে বাধা হয়েছে। হ্যাঁ, ভালো করে কথা বলো। এর সাথে আর কত ভালো করে কথা বলবো? এই মেয়ে, তোর লজ্জা করে না একটা বিবাহিত ছেলের সাথে এইভাবে মেলামেশা করতে? তুই জানিস না উনি আমার স্বামী? তুমি যদি ঘরে সেই স্বামীকে রেখে বাইরের ছেলের সাথে মেলামেশা করতে পারো তাহলে আমি কেন পারবো না?
আর বাই দ্য ওয়ে, আমরা দুজন একে অপরকে ভালোবাসি, আর আমরা দুজন কাল বিয়ে করতে চলেছি। এই নাও ডিভোর্স পেপার, এটা সাইন করে দাও। আমি ব্যাগ থেকে কাগজটা বের করে বললাম, আপনি সত্যি এই মেয়ের জন্য আমায় ডিভোর্স দেবেন? কাগজটা খুলেই দেখ না আগে, তাহলে তো বিশ্বাস হয়ে যাবে। মায়া আমার কথা শুনে কাগজটা খুলে দেখতে লাগলো। কিছুক্ষণ দেখার পর মায়া আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি আর ইরা শুধু মায়ার অবস্থা দেখে আসছি। এবার বোঝ কেমন লাগে। এসব কি? কিছু বুঝতে পারছো না? না। আমি আর ইরা মায়ের কথা শুনে জোরে জোরে হাসতে লাগলাম। আপনারা হাসছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কথা শুনে হাসি পাচ্ছে ভাবি। ভাবি মানে? যেহেতু তুমি আমার বেস্ট ফ্রেন্ডের বউ, সো সেই হিসেবে তুমি তো আমার ভাবি হও, তাই না? কিন্তু একটু আগে যে তুমি বললে এই কাগজের ভিতর কি পেয়েছো? একটা বিয়ের কার্ড, আর এতে তোমার নামও আছে। এখনো কি তাহলে কিছুই বুঝো নাই? না। আচ্ছা, তাহলে আমি তোমায় বুঝিয়ে বলছি, শোনো। তুমি যে কলেজে একটা ছেলে সানির সাথে কিছুদিন আগে ফ্রেন্ডশিপ করছিলে, মনে আছে? ওর সাথে ফ্রেন্ডশিপ করার পর তামিম তোমায় ওর সাথে মিশতে নিষেধ করেছিল, কিন্তু তুমি শোনো নাই। তারপরে কি হলো সেটা আর নাই বা বললাম। ওই দিনের পর একদিন আমি বিদেশ থেকে দেশে ফিরে তামিমের সাথে দেখা করলাম। তখন তামিম আমায় তোমার ব্যাপারে সব বলল। তুমি ওর সাথে মেলামেশা করায় তামিম অনেক কষ্ট পেয়েছিল। তখন আমি আর তামিম দুজন মিলে প্ল্যান করি যে তোমায় এর জন্য একটু শাস্তি দিতে। আর এতদিন ধরে তুমি আমাদের মধ্যে যা দেখে এসেছো আর শুনে এসেছো সব মিথ্যা ছিল। আমি আর তামিম মিলে এতদিন একটু মিথ্যা প্রেমের অভিনয় করে এসেছি, যাতে তোমায় একটু কষ্ট দিতে পারি আর তুমি তামিমের কষ্টটা বুঝতে পারো। আমার কথা শুনে মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারপর আমি একদিন তামিমকে শেষবারের মতো এই কাজটা করতে বলি। আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছেন, তাই শেষবারের মতন এই সুযোগটা কাজে লাগিয়ে নিলাম। তারপর আমি তামিমকে যা করতে বলেছিলাম সব মায়াকে বললাম। মায়া ইরার কথা শেষ হওয়া মাত্রই মায়া এসে আমার পায়ে পড়ে গেল। আমি আপনার সাথে অনেক ভুল করেছি, প্লিজ আমায় মাফ করে দিন। আমি কথা দিচ্ছি আর জীবনেও আপনার কথার অবাধ্য হব না। আপনি আমি যেভাবে বলবেন আমি সেইভাবেই চলবো। মায়াকে পা থেকে উঠিয়ে বুকের মাঝে নিয়ে আসলাম। আরে আরে পাগলি, কি করছো এসব? তোমার জায়গা পায়ে নয়, তোমার জায়গা আমার বুকে। আরে সারা জীবনই থাকবে এখানে। মায়া তবুও কান্না করেই যাচ্ছে। আচ্ছা বেশ, এখন আর কান্না করছো কেন? হ্যাঁ, কান্না থামো বলছি। আরে বলেন, আমায় মাফ করেছেন? সেটা তো অনেক আগে করে ফেলেছি। এই কয়দিন শুধু তোমায় একটু শিক্ষা দিলাম, যাতে কখনো এমন কাজটা না করো। আমি আর কখনো এমন কাজ করবো না, কথা দিচ্ছি। মনে থাকে জানো? আমায় আবার আগের মতো ভালোবাসবেন তো? অনেক। রোমান্সের কথা একটু কমিয়ে বলেন, কারণ এইখানে আরেকজন মানুষও আছে। মায়া এরা কথা শুনে লজ্জায় আমার বুকে মুখ লুকালো। এই, তুই এখানে কি করছিস? দেখছিস না স্বামী স্ত্রী দুজনে রোমান্টিক কথা বলছি। এখন তো বউ পেয়ে গেছিস, তাই আমায় কোটা দিচ্ছিস? আরে কি যে বলিস এসব? তুই আমার জন্য যা করেছিস তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। শোধ করতে হবেও না, শুধু বিয়ের 2 দিন আগে আন্টিকে আর মায়াকে নিয়ে আমাদের বাসায় চলে আসবি, তাহলেই হবে। দেখা যাক। দেখা যাক না, আসতেই হবে, না হলে তোর সাথে আর কথাই বলবো না। আচ্ছা বাবা, আসবো। হ্যাপি? আচ্ছা তোরা থাক, আমি নিচে গিয়ে আন্টিকে রান্নার কাজে একটু হেল্প করি। ওকে, আর দুপুরে আমার সাথে খেয়ে যাবে কিন্তু। খাওয়ার জন্যই তো আসলাম, কারণ আন্টির হাতের বিরিয়ানি অনেক বছর হলো খাচ্ছি না। ওকে, আমি গেলাম। ইরা তো চলে গেছে, এখন ছাড়। না, আর একটু থাকি। রাতে যত খুশি জড়িয়ে ধরবো, এখন ছাড়ো। সত্যি তো? বাবা, 3 সত্যি বলেই মায়ের কপালে একটা ভালোবাসার পরশ রেখে দিলাম। আচ্ছা, তাহলে আমিও নিচে গিয়ে আম্মুকে রান্না করতে হেল্প করি। ওকে বেশ, যাও। তারপর মায়া চলে গেল আর আমি বিছানে গিয়ে বসে পড়লাম। আপনাদের মনে হয়তো এখন প্রশ্ন আসছে যে ইরা আমায় ওই দিন কি বলেছিল, তাই তো? তাহলে শুনুন, ওই দিন ইরা আমায় কি বলেছিল। ইরা আমায় বলেছিল যে আমি যেন মায়াকে বলি তাকে ডিভোর্স দিয়ে ইরাকে বিয়ে করব। এতে মায়া অনেক কষ্ট পাবে আর একটা শিক্ষাও পেয়ে যাবে। তো আমি ওর কথা ভাবলাম, কিন্তু কিছুতেই এই কথা মায়াকে বলার সাহস পাইনি। কিন্তু ওই দিন ছাদে অনেক রাগ উঠে গিয়েছিল মায়ের প্রতি। তাই রাগের বশে মায়াকে ওই মিথ্যা কথাটা বলেই ফেলি। আর আজকে মায়ের হাতে যে কাগজটা দিয়েছিলাম সেটার ভিতরে ইরার বিয়ের কার্ড লোগান ছিল। আশা করি সবাই এতক্ষণে আমার কথার মানেটা বুঝে গেছেন। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো।
কিছুক্ষণ পর মায়া এসে খাবারের জন্য ডাক দিয়ে গেল। সারাদিনে অনেক খিদে লেগে গেছে, তাই দেরি না করে নিচে চলে আসলাম। নিচে এসে সবার সাথে বসে গল্প করতে করতে খাওয়া শেষ করলাম। তারপর ইরা, আমি আর মায়া মিলে কিছুক্ষণ গল্প করতে রাখলাম। অনেকক্ষণ গল্প করার পর সন্ধ্যা হয়ে আসলো। ইরা বলল সে নাকি বাসায় চলে যাবে। তারপর গাড়ি নিয়ে ওকে ওর বাসায় পৌঁছে দিয়ে আসলাম। আজকে ওকে আমাদের বাসায় থাকতে বলেছিলাম, কিন্তু ও থাকতে চায় না, তাই আর জোর করলাম না। এইভাবে সন্ধ্যা কেটে রাত হয়ে গেল। রাতের খাবার খেয়ে রুমে এসে বিছানায় বসে আছি। এমন সময় মায়ের রুমে ঢুকলো। তারপর দরজাটা লাগিয়ে দিয়ে আমার পাশে এসে বসে পড়লো। বসে আছেন কেন? যান গিয়ে অজু করে আসেন, দুজনে মিলে নামাজ পড়বো। এখন আবার কিসে নামাজ? আজকে আমাদের মধ্যে সব দূরত্ব কেটে আমরা যে এক হয়েছি তার জন্য নামাজ পড়বো। যান গিয়ে অজু করে আসেন। কি আর করার, পিচ্ছি বউ হলেও আচরণ বড়দের মতো একদম। হাত ধরে টেনে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। তারপর অজু করে বের হয়ে মায়াকেও অজু করে নিতে বললাম। মায়া কিছু না বলে অজু করতে চলে গেল। কিছুক্ষণ পর মায়া অজু করে বের হলে দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। আকাশ আজ অনেকগুলো সুন্দর চাঁদ উঠেছে, চলুন আমরা গিয়ে চাঁদ দেখে আসি। এত রাতে ছাদে যাবা? চলুন। আচ্ছা ঠিক আছে, চলো। চলো মানে আপনি আমায় কোলে করে নিয়ে যাবেন, না হলে আমি যাবো না। কি রাগ রে বাবা, নিজে যেতে বলে আবার নিজে রাগ দেখায়। তারপরে কিছু না বলে মায়াকে কোলে তুলে নিলাম। মায়া তার 2 হাত দিয়ে আমার গলাটা জড়িয়ে ধরল। তারপর ওকে নিয়ে ছাদে চলে এলাম। দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে মায়া, আর আমি ওর দিকে তাকিয়ে আছি। এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? চাঁদ দেখছি। কিন্তু চাঁদ তো উপরে। তবে নিচেও আমার পাশে আরেকটা চাঁদ বসে আছে। হয়েছে, আর পাম দিতে হবে না। যা সত্যি সেটাই তো বলছে। তারপর মায়া আমার কাঁধে মাথা রেখে চাঁদটা দেখতে লাগলো। শুনছেন? বলো। কখনো ছেড়ে যাবে না তো? মরার আগে পর্যন্ত কোথাও যাচ্ছি না। এইভাবে বলবেন না প্লিজ, আমার কষ্ট হয়। ওকে ওকে, বেশ, আর বলবো না। অনেক রাত হয়েছে, এবার চলো রুমে চলো। কোলে নেন তাহলে। তারপর ওকে কোলে নিয়ে আবার রুমে চলে আসলাম। আপনার কাছে আজ একটা জিনিস চাইবো, দেবেন? কি জিনিস বলো? আমার না একটা বলো। আমার একটা বেবি চাই। বলেই আমার বুকে মুখ লুকালো। মায়ার কথা শুনে তো আমি একদমই অবাক। আমি কি যে বলবো আমি নিজেই বুঝতে পারছি না। কি হলো বলেন, চুপ কেন? মায়া, তোমার তো এখনো পড়াশোনা কমপ্লিট হয়নি, আর এখনই যদি বেবি নেওয়ার চিন্তা ভাবনা করো তাহলে নিজের পড়াশোনায় অনেকটা ক্ষতি হবে। আমি এত কিছু শুনতে চাই না, আমার বেবি চাই তো চাই। আমার মনে আছে আপনাকে আমি 3টে শর্ত দিয়েছিলাম, সেগুলোর মধ্যে এখনো একটা শর্ত বাকি আছে। আর আপনি কিন্তু আমায় কথা দিয়েছিলেন যে আমার সব শর্ত মানবেন। তা মনে আছে, কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। না, আমার বেবি চাই। এখন একে কি করে বোঝায়? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করলে কেমন হয়? আমরা বেবি নেব, তবে তোমার পড়াশোনা শেষ হলে, প্রমিস। কিন্তু দেখো মায়া, এখন বেবি নিলে যেমন তোমার পড়াশোনার ক্ষতি হবে, তেমনই বেবিরও ক্ষতি হতে পারে, কারণ তোমার এখনো বেবি নেওয়ার সেই বয়সটা হয়নি তো। তারপর আমি মায়াকে জড়িয়ে ধরলাম। ভয় নেই, আমি তোমার এখন থেকে আগের থেকেও অনেক বেশি ভালোবাসবো। সত্যি বলছেন তো? বলেই আমার ঠোঁট দিয়ে মায়ের ঠোঁটটা হালকা ছুঁয়ে দিলাম। অনেক রাত হয়েছে, নাও এবার ঘুমিয়ে পড়ো। আমার জড়িয়ে ধরে ঘুমোতে হবে এখন থেকে। আচ্ছা ঘুমাবো, আসো। তারপর মায়া আমার বুকে মাথা রেখে আমি জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। আমিও মায়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এইভাবে কাটছিল আমাদের সুখের সংসার। দেখতে দেখতে 3 বছর পেরিয়ে গেল। রাতে রাইসাকে বুকে নিয়ে শুয়ে আছি। এমন সময় মায়া এসে রাইসাকে আমার বুক থেকে সরিয়ে দিল। রাইসা হলো আমাদের মেয়ে। 2 বছর আগে আমাদের ঘর আলোকিত করে দিয়ে রাইসা জন্ম হয়। আরে আর কি করছো? রাইসাকে সরিয়ে দিলে কেন? তোমার বুকে শুধু আমিই থাকবো, আর কেউ থাকতে পারবে না। তাই বলে নিজে মেয়েকেও না? না, আমি কাউকে তোমার বুকে জায়গা দিব না। এখানে শুধু আমিই থাকবো। বলেই আমার বুকের উপরে শুয়ে পড়লো। দেখলাম কি হিংসুটে মেরে, নিজের মেয়েকেও নাকি ওনার জিনিসের ভাগ দেবেন না। মায়া ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর রাইসা উঠে কান্না করতে লাগলো। মামুনি, তুমি কান্না করছো কেন? আব্বু, তুমি অনেক কথা, আমার তোমার বুক থেকে তোলালে কেন? আমি তো সরাইনি মামুনি, তোমার আম্মু সরিয়ে দিয়েছে তোমায়। আসো তুমি এইদিকে এসে শুয়ে পড়ো। বলেই রাইসাকে টেনে নিজের ডান পাশে শুয়ে দিলাম। মায়াকে আমার বাম পাশে আর রাইসাকে আমার ডান পাশে নিয়ে শুয়ে আছি।
এরপর মায়ের কপালে একটা চুমু খেয়ে রাইসার কপালেও একটা চুমু দিলাম এবং মাও মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। সারাটা জীবন যেন এইভাবে সুখে থাকতে পারি আমরা, আমি, মায়া আর আমাদের রাইসা। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। ধন্যবাদ সবাইকে।